ওকে, সো জিন তত্ত্ব, ঠিক আছে। জিন তত্ত্বের জনক কে ছিলেন? গ্রেগর জোহান মেন্ডেল। দেখো, গ্রেগর জোহান মেন্ডেলের যে ব্যাপারটা, অস্ট্রিয়ার একজন পাদ্রী ছিলেন তিনি, একটা গির্জাতে। সো তিনি তার যে গির্জা ছিল, সেই গির্জার সামনে যে বাগানটা ছিল, সেখানে তিনি মটরশুঁটি গাছ নিয়ে বেসিক্যালি গবেষণা শুরু করছিলেন। অ্যান্ড তার যে গবেষণাপত্রের যে রেজাল্ট, সেটা তিনি রয়্যাল সোসাইটিতে জমাও দিছিলেন। বাট মজার ব্যাপার হলো, তার সমসাময়িক ওই সময়ে আসলে রয়্যাল সোসাইটির যে অন্যান্য বিজ্ঞানী ছিল, তারা না এই জিনিসটা চিন্তাতেও আনতে পারে নাই যে বংশগতিক্রমে আবার গুণ স্থানান্তরিত হইতে পারে, এটা সম্ভব নাকি। তখন না কেউ ওনার পেপারসগুলোকে পাত্তা দেয় নাই। মানে ওই যে বললাম যে বংশানুক্রমে গুণগুলো সঞ্চারিত হবে এক বংশ থেকে, মানে ছেলে দেখতে একটু বাবার মতো হইতে পারে, বা মেয়ে বাবা মার মতো বৈশিষ্ট্য পাইতে পারে, এই ব্যাপারটা না তখন কোনো চিন্তাতেই আসে নাই যে এটাও সম্ভব, অ্যান্ড এটা এরকম ইকুয়েশনালি আসলে সম্ভব। সো এই জিনিসটা তখন কারো মাথাতেই আসে নাই। সো ওনার পেপারসগুলো ওভাবেই পড়েছিল। অ্যান্ড পরবর্তীতে ওনার মৃত্যুর পরে দেখো কত আয়রনি অফ ফেট, ওনার যে ওনার মৃত্যুর পরে দেখা যায় পরবর্তী হুগো দা ভিরিস, এরিক স্টেমেক, তারপর হচ্ছে কার্ল করেন্স নামক বিভিন্ন বিজ্ঞানী দেখা যায় ওনারাও এই গবেষণাগুলো করলেন। অ্যান্ড মানে তখন ওরা জানতেন না যে আসলে গ্রেগর জোহান মেন্ডেল এসব করে গেছে আগেই। সো তারা প্রায় একই সময় তাদের যে মানে গবেষণার ফলাফল, সেটা তারা রয়্যাল সোসাইটিতে জমা দিত। জমা দেওয়ার পরে দেখলো যে ওমা, একই কাহিনী, তাদের তিনজনের আগেই একজন এটা সুন্দর করে মানে একদম ব্যাখ্যা করে লিখে চলে গেছে। তারপরে পরবর্তীতে তারা সবাই আবার কি করেন, যে মেন্ডেলের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো খুব সুন্দর করে মানে সূত্রের আকারে, মেন্ডেল ভাবে সূত্রের আকারে লিখে দিয়ে যায় নাই, কিন্তু তারা পরবর্তীতে সেই সূত্রটাকে প্রতিষ্ঠিত করেন, ঠিক আছে। এখন দেখেন, যেটা বললাম যে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ বেছে নিয়েছিলেন, তাই না? এটা তার জন্য একটা লাকি ব্যাপার ছিল যে তিনি চাইলে বট গাছও বেছে নিতে পারতেন, বাট বট গাছ না নিয়ে তিনি কি মটর গাছ, এটা লাকিলি তিনি বেছে নিতে পারতেন। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে এটা তার সফলতার অন্যতম কারণ। দেখো কি কি, মটর গাছ ছিল হচ্ছে এক বর্ষজীবী। এক বর্ষজীবী হওয়ার সুবিধা কি, মানে এক বছরের মধ্যেই তার জন্ম, তার শৈশব, তার কৈশোর, তার যৌবন, তার বার্ধক্য, মানে সব কিছু কি এক বছরের মধ্যেই। চিন্তা করো, যদি বট গাছ নিত তাহলে কি, তাহলে মেন্ডেল শুরু করে মেন্ডেলের নাতি পুতি আইসাও মানে পুরা গাছের কি বৈশিষ্ট্যটা বের করতে পারতো না, ঠিক আছে। সো এক বর্ষজীবী হওয়ার মধ্যে তিনি তার যে পুরা জীবন, সেই পুরা জীবনটা এক বর্ষ মানে কি বেশ কম, তাই না? দেখো পরবর্তী পয়েন্টটা কিন্তু এক নম্বর পয়েন্টের অনুরূপ। এক বর্ষজীবী মানে কি আয়ুষ্কালটা স্বল্প। সো একটা দিয়ে তুমি দুইটা পয়েন্ট মনে রাখতে পারবা। আয়ুষ্কাল স্বল্প, সেটা কতটুকু? এক বর্ষজীবী। এটা সুবিধা হয় কি, যে এক বছরের মধ্যেই তার যে পরিবর্তনগুলো, সেগুলো খুব ভালোভাবে তিনি লক্ষ্য করতে পারছিলেন। থার্ড আর ফোর্থ পয়েন্টটা সেম। উভলিঙ্গ মানে কি, মানে একই গাছে পুরুষ এবং স্ত্রী দুটা ফুলই ধরে। তাহলে পুরুষ এবং স্ত্রী দুটা ফুলই যদি ধরে, তাহলে কি হবে, যে ওই গাছের রেণু দিয়েই ওই গাছের পরাগায়ন হবে, যেটা কি বলে স্বপরাগী। দেখো 1 2 3 4 এগুলো পরস্পর সাথে রিলেটেড। আয়ুষ্কাল স্বল্প মানে কতটুকু? এক বর্ষজীবী। উভলিঙ্গ হওয়ার সুবিধাটা কি? স্বপরাগী, ঠিক আছে। সো এই বৈশিষ্ট্যগুলোর জন্যই মেন্ডেল তার মটরশুঁটি নিয়ে তার গবেষণায় সফল হতে পেরেছিলেন। কি জিনতাত্ত্বিক শব্দের ব্যাখ্যা শিখবো, এই জিনিসটা আমি ফ্রি ক্লাসে বলছিলাম, আজকেও দেখাবো। কতগুলো ওয়ার্ড আমি একদম রিলেট করে একটার পর একটা মিলাই দিব, আপনি একটু খুব ক্লোজলি মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? এটা পড়লে বইয়ে দেখবেন আর কিচ্ছু বড় লাগতেছে না। ফার্স্টে বলবো যে জিন জিনিসটা কি। জিন বা ফ্যাক্টর, এই জিনিসটা কি? দেখেন, আমরা জানি ডিএনএ যেটা আছে, এই ডিএনএটা কি বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। এই ডিএনএর, ধরেন এটা হচ্ছে একটা ডিএনএ, এই ডিএনএর ছোট্ট একটা খণ্ডাংশই হচ্ছে জিন। ডিএনএর ছোট্ট একটা খণ্ডাংশই হচ্ছে জিন। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। তাহলে এখানে ডিএনএতে কি বিভিন্ন ধরনের নাইট্রোজেনাস বেস আছে, যেমন এই আমি যদি ছোট্ট একটা খণ্ডাংশ বের করি, তাহলে কি খণ্ডাংশের মধ্যে এই যে এ, তারপরে টি, তারপরে জি, তারপরে সি, টি, এরকম কি এগুলো যে ওই যে নাইট্রোজেনাস বেসের যে সিকোয়েন্সগুলো আছে, ঠিক আছে, এই সিকোয়েন্সগুলো আছে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো কীভাবে বংশানুক্রমে গুণ সঞ্চালিত করতে সাহায্য করবে। আমরা খুবই স্বাভাবিকভাবে জানি যে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে এক সেট ক্রোমোজোম সন্তানের কাছে আসে। অ্যান্ড এই যে এগুলো কি মায়েরই অংশ বা বাবারই অংশ, তাই না? মা বাবাতেও কিন্তু ঠিক এইভাবেই ছিল। তো এই যে সন্তান আসে, তখন এগুলো কি, এগুলো হচ্ছে কতগুলো ট্রিপলেট। এই ট্রিপলেটগুলো, এটা আপনাদের উদ্ভিদবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে আছে, ঠিক আছে। এই ট্রিপলেটগুলো করে কি, কতগুলো অ্যামিনো অ্যাসিড কোড করে, অ্যান্ড সেই অ্যামিনো অ্যাসিডগুলো মিলে পরবর্তীতে এটা প্রোটিন তৈরি করে। এই প্রোটিনগুলোই কিন্তু মানুষের বৈশিষ্ট্য নির্ধারণ করে। যেমন ধরেন আপনার শরীর বেশি কালো বা বেশি ফর্সা হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? মেলানিনের উপরে।
মেলানিন যদি বেশি হয় আপনি কালো হবেন, যদি কম হয় আপনি ফর্সা হবেন, তাই না? এই মেলানিনটা কিন্তু নিজেও একটা প্রোটিন। তাহলে প্রোটিনটা তৈরি হয় কী দিয়ে? অ্যামিনো অ্যাসিড থেকে। অ্যামিনো অ্যাসিড তৈরি হয় কীভাবে? রাইবোজোমের মধ্যে, তাই না? অ্যান্ড রাইবোজোমে এই কোডটা দেয় কে? এই যে একটা আরএনএ। অ্যান্ড আরএনএ বা এই জিনিসটা কই থেকে আসছে? এই জিনিসটা হচ্ছে আমরা জানি ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তৈরি হয়, ঠিক আছে? তার মানে কি ডিএনএর একটা ছোট্ট খণ্ডাংশই আলটিমেটলি এই পুরো কাজটা করে ফেলে, ঠিক আছে? আরএনএর মধ্যে যে ছোট্ট খণ্ড সেটাই হচ্ছে বেসিক্যালি একটা জিন। তাহলে জিন বা ফ্যাক্টর জিনিসটা কি? এটা হচ্ছে ডিএনএর একটা খণ্ডাংশ, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমরা একটু আগে বললাম যে বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে প্রোটিন, অ্যান্ড প্রোটিন আসে অ্যামিনো অ্যাসিড থেকে। অ্যামিনো অ্যাসিডের সংকেত দেয় হচ্ছে এই জিনের উপরে যে সিকোয়েন্স আছে, যে ট্রিপলেট সিকোয়েন্স কোড আছে, সেই কোড জিন থেকে জেনেটিক কোড শব্দটা আসছে, ঠিক আছে? তাহলে জেনেটিক কোড কই থাকে? জিনের উপরে। তো জীবের যে কোনো একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য ভালো করে শুনে কী বলছি, জীবের যে কোনো একটা বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য জিন থাকে হচ্ছে দুইটা, আর এই দুইটা জিন একে অপরের সাপেক্ষে পরস্পর বলা হয় অ্যালিল। এটার জন্য এটা অ্যালিল, এটার সাপেক্ষে এটা অ্যালিল, ঠিক আছে? তাহলে পরস্পরের সাপেক্ষে একে অপরের অ্যালিল। তাহলে জিন হচ্ছে ডিএনএর খণ্ডাংশ, আর যে কোনো বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য জিন থাকে কয়টা? এক জোড়া। এই এক জোড়া জিন একে অপরের সাপেক্ষে পরস্পরের অ্যালিল, ঠিক আছে? এখন এই যে এই জিন দুইটা দেখতে যদি একই রকম হয় সেটাকে আমরা কি বলবো? হোমোজাইগাস। আর যদি দুইটা দেখতে ডিফারেন্ট রকম হয় তাহলে কি একটা থেকে একটা আলাদা, মানে কি একটা একটাকে হেট করতেছে, তাই না? বিপরীত। সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে হেটেরোজাইগাস, ঠিক আছে? দেখেন অ্যালিল দুটো যদি একই রকম হয় হোমোজাইগাস, যদি ডিফারেন্ট রকম হয় সেটা হবে হেটেরোজাইগাস। এখন এই যে ধরেন হোমোজাইগাস যদি হয় মানে কি দুইটাই সেম। আচ্ছা, বিশুদ্ধ মানে আমরা কি বুঝি? মানে যেখানে কোনো ভেজাল ক্যাচাল নাই, তাই না? সবগুলো ধরেন একটা বিশুদ্ধ চাল যদি বলি, তার মানে কি যে চালে কোনো অন্যরকম চালের মিক্সচার টিক্সচার নাই, সব চাল একই রকম, তাই না? সো হোমো শব্দটা কি আমরা বিশুদ্ধ বলতে পারি? অবশ্যই বলতে পারি, কারণ কি দুইটা জিন, সেই দুইটা জিন হচ্ছে একই রকম। বেসিক্যালি হোমো শব্দের অর্থ হচ্ছে মানে কি একটা বিশুদ্ধতা নির্দেশ করে, ঠিক আছে? মানে হোমোজাইগাস যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ। কিন্তু হেটেরোজাইগাস সেটা কি আমরা বিশুদ্ধ বলতে পারি? বলতে পারি না। কেন? কারণ একটা আছে বড়, একটা আছে ছোট। এ ধরনের জীবকে সাধারণত সংকর বলা হয়, ঠিক আছে? অ্যান্ড সংকর জীবে দেখেন একটা হচ্ছে একটু বেশি বড় সড়ো, একটা হচ্ছে ছোট। এ যদি একটা ধমক দেয়, পিচ্ছি তুই চুপ থাক, এই পিচ্ছের কিছু বলতে পারবে? বলতে পারবে না, একদম চুপচাপ থাকবে। হ্যাঁ, সে এখান থেকে চলে যাবে না, বাট সে কি এখানে চুপচাপ সুন্দর করে বসে থাকবে। এই পিচ্ছিটা কিছু বলতে পারে না। এই পিচ্ছি কেমন বলবো হচ্ছে প্রচ্ছন্ন। আর যেটা এরকম রেগে মেগে আছে, যেটা চিৎকার চেঁচামেচি তুমি বাইরে থেকে শুনতে পাচ্ছ, যার রাগ তর্জন গর্জন, সেটা কি? প্রকট, হয় না? প্রকট, প্রকট। বিকান, মানে বিশাল, ঠিক আছে? সো হোমোজাইগাসের বেলায় কিন্তু প্রকট প্রচ্ছন্নের ব্যাপারটা আসবেই না, কারণ কি দুইটাই ইকুয়াল, সম অধিকার, সমবন্টন। কিন্তু যখন হেটেরোজাইগাস মানে একটা থেকে আরেকটা আলাদা, তখন সেক্ষেত্রে যেটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, যেটা চিৎকার চেঁচামেচি বেশি শুনতে পারবা, সেটা হচ্ছে প্রকট। আর যেটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, কুকড়ে থাকবে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে? ওকে, সো আমরা কি কি জানলাম? আমরা জিন জানলাম, আমরা অ্যালিল জানলাম, আমরা হোমোজাইগাস জানছি, হেটেরোজাইগাস জানছি, প্রকট জানছি, প্রচ্ছন্ন জানছি। এখন দেখেন এই যে এটার জন্য কি হবে, আপনি বাইরে থেকে একটা বৈশিষ্ট্য দেখতে পারবেন, যেরকম এরকম প্রকট। ধরেন এই প্রকটটার রং হচ্ছে কালো, আর এটার রং হচ্ছে বাদামি। ছোটটার প্রচ্ছন্নটার রং হচ্ছে বাদামি। প্রকটটা হচ্ছে কালো, প্রচ্ছন্ন হচ্ছে বাদামি। যেটা একটু আগে বললাম যে প্রকট যদি এক ধমক দেয়, প্রচ্ছন্ন আর কোনো কিছু বলতে পারবে না, সে চুপচাপ বসে যাবে। সো প্রকটের বৈশিষ্ট্য সবসময় কি প্রকাশিত হবে। প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার জন্য আপনি জীবের বাইরে থেকে, যেটা বললাম আপনি ভেতর থেকে না, আপনি ধরেন একটা সাদা বিড়াল দেখতেছেন, একটা কালো বিড়াল দেখতেছেন, এরকম বাইরে থেকে যে কালারটা আপনি দেখতেছেন সেটাকে বলা হবে ফিনোটাইপ, সেটাকে বলা হবে ফিনোটাইপ। আর ফিনোটাইপের জন্য দায়ী যে দুইটা জিন, এটাকে বলা হয় জিনোটাইপ, ঠিক আছে? তাহলে কি জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য আপনি বাইরে থেকে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ফিনোটাইপ, আর ফিনোটাইপের জন্য দায়ী যে জিন যুগল সেটা হচ্ছে জিনোটাইপ। ফিনোটাইপ যদি আমি এক জোড়া দেখে ক্রস করাই সেটা হবে, মানে বৈশিষ্ট্য যদি আমি দুইটা মাথা থেকে ক্রস করাই সেটা হবে মনোহাইব্রিড ক্রস। আর ফিনোটাইপ যদি আমি দুই জোড়া বা টু পেয়ার্স দিয়ে ক্রস করাই সেটা হবে হচ্ছে ডাই হাইব্রিড ক্রস, ঠিক আছে? সো ফিনোটাইপ যদি এক জোড়া থেকে ক্রস করাই মনোহাইব্রিড, যদি দুই জোড়া থেকে করাই ডাই হাইব্রিড ক্রস, ঠিক আছে?
তাহলে দেখেন আমাদের সব ওই যে দেখবেন জিনতাত্ত্বিক কতগুলো শব্দের ব্যাখ্যায় কতগুলো শব্দ দেওয়া আছে, দেখেন আপনার সব পড়া শেষ, একদম প্রথম থেকে শুরু করি। তাহলে জিনটা কি? ডিএনএর একটা খণ্ডাংশ। জিন হচ্ছে ডিএনএর একটা খণ্ডাংশ। কোনো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন কটা থাকে? এক জোড়া। এই এক জোড়া জিন যদি দুইটা একটা অপরের সাপেক্ষে পরস্পরের কি অ্যালিল, অ্যালিল দুটো দেখতে যদি একই রকম হয় হোমোজাইগাস, যদি ডিফারেন্ট রকম হয় হেটেরোজাইগাস। হোমোজাইগাস হলে বিশুদ্ধ, এখানে প্রকট প্রচ্ছন্নের ব্যাপার আসবে না। যদি হেটেরোজাইগাস হয়, যেটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা প্রকট, যেটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। প্রকট বৈশিষ্ট্যের জন্য আপনি বাইরে থেকে যেটা দেখবেন সেটা ফিনোটাইপ, ফিনোটাইপের জন্য দায়ী যে জিন যুগল সেটা হচ্ছে জিনোটাইপ। ফিনোটাইপ যদি আমরা এক জোড়া দেহে ক্রস করাই মনোহাইব্রিড, যদি দুই জোড়া দেহে ক্রস করাই ডাইহাইব্রিড। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, এখন লাস্ট আরও দুটো শব্দ আছে, সেটা কি ভাইয়া পড়াবে না? অবশ্যই পড়াবে ভাইয়া। একটা হচ্ছে টেস্ট ক্রস আর একটা হচ্ছে ব্যাক ক্রস। ঠিক আছে, চলো আপনাদেরকে টেস্ট ক্রস আর ব্যাক ক্রসটা কি সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা দিয়ে দিই। টেস্ট ক্রস মানে কি? মানে টেস্ট করি। কি টেস্ট করি? যে সেটার বাপ মা আসলে বিশুদ্ধ ছিল কিনা। টেস্ট ক্রস করে আমরা কি দেখি? যে সেটার আব্বা আম্মা আসলে কেমন বিশুদ্ধ ছিল। এটা কীভাবে করা হয়? ধরেন একটা বংশধর হচ্ছে বিশুদ্ধ, সে এটা আমরা জানি না এখনো। ঠিক আছে, আমরা কি করব? ধরেন এগুলোর মধ্যে যদি আমরা ক্রস করি, সব ক্ষেত্রে কি একই জিনিস উৎপন্ন হবে, তাই না? টিটি 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 টিটি। ঠিক আছে, আমরা বন্টন মানে যারা একদম ফার্স্ট ইয়ার, যারা বুঝতেছেন না তাদেরকে বলি যে ক্রসটা কীভাবে করা হয়। এটি দিয়ে এটির সাথে একবার, এটি দিয়ে এটির সাথে একবার, আবার এটি দিয়ে এটির সাথে একবার, এটি দিয়ে এটির সাথে একবার। ঠিক আছে, ওটা বন্টনের মতো, গুণের যেরকম বন্টন সূত্র আছে এরকম। তাহলে দেখেন সবগুলোতে কি টিটি 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 একই জিনিস, তাই না? বড় হাতের টি, ছোট হাতের টি। এখন কথা হচ্ছে এই যে বড় হাতের টি ছোট হাতের টি, এর বাপ মা বিশুদ্ধ ছিল কিনা, আসলে বিশুদ্ধ ছিল কিনা, এটাকে আমি টেস্ট করতে হবে। অ্যান্ড এই জন্য যে ক্রসটা আমি করবো সেটাই হচ্ছে টেস্ট ক্রস। এখন টেস্ট ক্রসটা করতে হয় কার সাথে? এর জন্য একটা শর্ত আছে, যার সাথে আমি টেস্ট করাবো সে মাতৃবংশী হতে হবে, 2 নাম্বার পয়েন্ট সে বিশুদ্ধ হতে হবে এবং সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হইতে হবে। দেখেন মাতৃবংশীয় মানে কি? মানে যে বংশের কাছ থেকে আসছে। ধরেন দেখি এই দুটার মধ্যে কার সাথে যায়, মানে যেটা বললাম যে টিটি দিয়ে এদের যে কারোর সাথে এটা ক্রস করতে হবে, কার সাথে ক্রস করতে হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন এদের মধ্যে মাতৃবংশীয় কোনটা? এই দুইটাই মাতৃবংশীয়। বিশুদ্ধ কোনটা? বড় হাতের টিটি দুইটা, ছোট হাতের টিটি, মানে কি দুইটাই বিশুদ্ধ। এখন প্রচ্ছন্ন কোনটা? বড় হাতের টিটি না ছোট হাতের টিটি? ছোট হাতের টিটি। ছোট হাতের টিটি। মানে এই যে তিনটা শর্ত আমি বলছিলাম, মাতৃবংশী হতে হবে, বিশুদ্ধ হতে হবে এবং প্রচ্ছন্ন হতে হবে, এই তিনটা শর্ত পূরণ করতেছে কে? বড় হাতের টিটি না ছোট হাতের টিটি? ছোট হাতের টিটি। তাহলে এই টিটিকে আমি কার সাথে ক্রস করাবো? এর সাথে, মাতৃবংশীয়, বিশুদ্ধ এবং প্রচ্ছন্ন। তাহলে ওর সাথে যদি ক্রস করি তাহলে চলেন দেখি জিনিসটা কীরকম দাঁড়ায়। এই বড় হাতের টি ছোট হাতের টিকে ধরবে, তাহলে টিটি। এটা আবার এটাকে ধরবে, কি হবে? সেম টিটি। এটি আবার এটিকে ধরবে, কি হয়? টিটি, ছোট হাতের টিটি। এটি আবার এটিকে ধরবে, কি হবে? ছোট হাতের টিটি। তাহলে অনুপাতটা কীরকম হলো দেখেন, অবশ্যই এই যে এই দুটো এক, এই দুটো এক, তাহলে অনুপাতটা হচ্ছে 2:2, তাই না? কাটাকাটি করেন তাহলে কি হবে? 1:1। যদি অনুপাতটা 1:1 আসে তাহলে আমরা বুঝবো যে এর যে মাতৃবংশ ছিল সেই মাতৃবংশ কি ছিল? বিশুদ্ধ ছিল, দুইজনই বিশুদ্ধ ছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে টেস্ট ক্রস। যে যখন আমরা কোনো একটা জীবের বিশুদ্ধতা তাদের বাবা মা বিশুদ্ধ ছিল কোনো এটা নির্ণয় করার জন্য মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্নের সাথে যদি ক্রস করাই, অনুপাতটা যদি 1:1 আসে সেটাই হবে হচ্ছে টেস্ট ক্রস এবং বিশুদ্ধতার ব্যাপারে নির্ণয় করা যাবে। এখন ব্যাক ক্রস কি জিনিস? আমি কিন্তু অলরেডি আপনাদেরকে ব্যাক ক্রস পড়ায় ফেলছি। যেমন এই যে টিটি, এটা সাধারণত কি আরেকটা টিটির সাথে ক্রস করে নতুন একটা বংশধর উৎপন্ন করতো, কিন্তু আমি কি করছি? এই যে ব্যাকে যে ক্রস করাইছি না টিটির সাথে, ব্যাকে যে ক্রস করাইছি। এখন এখানে শর্ট ব্যাপার আছে, ব্যাপারটা কি ব্যাক ক্রসের সাথে পার্থক্য? সেটা হচ্ছে আমি কিন্তু চাইলে এই টিটিকে এই টিটির সাথেও ক্রস করাইতে পারতাম, বাট আমি সেটা করি নাই। ক্রস কি? যে আমার এই তিনটা শর্ত শুধু কে? এই ছোট হাতের টিটিটাই পালন করে। তাই এই টিটিকা আমি যদি এটার সাথে ক্রস করাই এটাও ব্যাক ক্রস হবে, যদি এটার সাথে ক্রস করাই এটাও ব্যাক ক্রস হবে। বাট টেস্ট ক্রস অনলি কখন হবে? যখন অনলি ছোট হাতের টিটির সাথে আমি ক্রস করাবো। সো আমি কিন্তু বলতে পারি যে সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রসই কিন্তু ভেরি গুড টেস্ট ক্রস নয়। তাহলে সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস কিন্তু অবশ্যই টেস্ট ক্রস নয়। সো আশা করি আপনারা ওই জিনতাই সবচেয়ে ব্যাখ্যাগুলি সংগ্রহ খুব সুন্দর করে মনে রাখতে পারবেন। এখন চলে আসি মেন্ডেলের প্রথম সূত্রে।
সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে। খুব কঠিন একটা কাঠখোট্টা সংজ্ঞা, চল একটু বুঝাই দিই জিনিসটা। ধরেন সংকর জীব, আমি এই যেটা পড়ানোর সময় বলছিলাম যে সংকর জীব জিনিসটা কি, যে যদি দুইটা একই রকম হয় সেটাকে বলা হয় হোমোজেনাস, সেটা কি নির্দেশ করে, বিশুদ্ধতা। আর যদি দুইটা আলাদা হয় তাহলে সেক্ষেত্রে এটা কি বলবো, হেটেরোজাইগাস, এটা সাধারণত কি অবস্থা নির্দেশ করে, সংকর অবস্থা নির্দেশ করে। মানে সংকর জীব বলতে কি, হেটেরোজাইগাস জীব বোঝানো হয়েছে। ধরেন এই একটা বড় হাতের বি, একটা ছোট হাতের বি, এটা কি বিশুদ্ধ না সংকর? শঙ্কর। সংকর। তাহলে এই সংকর জীবে হয় কি, যে জিনগুলা মিশ্রিত হয়ে যাবে না, একটার সাথে একটা মিশে যাবে না বা পরিবর্তিত হয়ে যাবে না, পাশাপাশি খুব সুন্দর করে অবস্থান করবে এবং যখন গ্যামেট সৃষ্টি করবে তখন কি হবে, ভিন্ন ভিন্ন, এইটা একটা ধরেন গ্যামিট, এইটা একটা গ্যামিট, কি করবে, একটা বি চলে যাবে এইখানে, একটা বি চলে যাবে এইখানে, কখনোই একসাথে বিবি বা এইভাবে পসিবল হবে না, ঠিক আছে? এইটা একটা গ্যামিট, এইটা একটা গ্যামিট, ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। এটাকে বলা হয় জনকোষ শুদ্ধতা সূত্র, বা যেহেতু এক জোড়া বৈশিষ্ট্য মাথায় রাখা হয় তাই এটাকে মোনোহাইব্রিড ক্রস সূত্রও বলা হয়। চল একটু জিনিসটা আপনাদেরকে বুঝাই দিই। ওকে, এটা দেখা একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, পরীক্ষা যদি আসে সবসময় আগে ফিনোটাইপ লিখতে হয়, জিনোটাইপ লিখতে হয়, তারপর গ্যামিট লিখতে হয়। গ্যামিট সবসময় একটাই হয়। আবার দেখেন, আবার যখন ফলাফল লিখতে হবে তখন আগে জিনোটাইপ পরে ফিনোটাইপ। পিটুর ক্ষেত্রে সেম, দেখেন এটা এটা সেম লেখার স্টাইল, প্রথমে ফিনোটাইপ, জিনোটাইপ, তারপর গ্যামিট, ঠিক আছে? এখন P1F1 জিনিসটা কি? পি শব্দের অর্থ হচ্ছে প্যারেন্ট। দেখেন এটা কি, মাতা পিতা ওয়ান, মাতা পিতা থেকে যে প্রথম ফ্যামিলি আসবে সেটা হচ্ছে ফ্যামিলি ওয়ান। এখন এই যে ফ্যামিলি ওয়ান, এরাও একসময় কি মাতা পিতা হয়ে যাবে, তখন তাদেরকে আমরা কি বলবো, প্যারেন্ট টু, তাদেরকে আমরা বলবো প্যারেন্ট টু। অ্যান্ড প্যারেন্ট টু থেকে যে ফ্যামিলিটা আসবে তাদেরকে আমরা কি বলতেছি, F2। আশা করি বুঝাইতে পারছি। তাহলে প্যারেন্ট টুতে জিনোটাইপ দেখেন, ফিনোটাইপ দেখেন আগে, ফিনো জিনো গ্যামিট এই ক্রমে বসাইতে হবে, ঠিক আছে? ফিনো জিনো গ্যামিট। ফিনোটাইপটা কি ছিল, বিশুদ্ধ কালো, আর এটা ছিল বিশুদ্ধ বাদামি। বিশুদ্ধ বলা আছে নামের মধ্যেই, তার মানে কি অবশ্যই কি হবে, দুইটাই একই হবে, হোমোজাইগাস হবে। তাহলে খুব সুন্দর করে দুটো হোমোজাইগাস। তারপর গ্যামিট কি দেওয়া আছে, বি আর বি। খেয়াল করেন এখানেও কিন্তু পৃথক হয়ে গেছে, বাট এটা আমরা একটু পরে বলবো, এটা আমরা এখনই বলবো না। এই জিনিসটা বিবি কীভাবে আসছে, এই যে এ বির সাথে এ বি ক্রস করানো হয়েছে, তাহলে কী হবে, বড় হাতের বি ছোট হাতের বি। এ বির সাথে আবার এ বিকে ক্রস করানো হয়েছে, কি আসছে, বড় হাতের বি ছোট হাতের বি। আবার এ বির সাথে এ বি ক্রস করলে কী হবে, বড় হাতের বি ছোট হাতের বি। এই বড়ের সাথে এই বি ক্রস করলে কী হবে, বড় হাতের বি ছোট হাতের বি। আপনাদের বইয়ে সবগুলো এতবার করে লেখে নাই, জাস্ট সুন্দর করে একটা লিখছে, যেহেতু সবগুলোই দেখেন সেম জিনিস তাই সবগুলো না লিখে জাস্ট একটা লেখা হয়েছে, সেটা হচ্ছে বিবি। অ্যান্ড খেয়াল করেন এই জিনিসটা কি, বিশুদ্ধ না সংকর, সংকর জীব, ঠিক আছে? অ্যান্ড সংকর জীবে এই যে বিবি এরা কিন্তু একসাথে মিশ্রিত বা ইয়া হয়ে যায় নাই, মানে কি বলে ভুলে গেলাম, মিশ্রিত বা পরিবর্তিত হয়ে যায় নাই, ঠিক আছে? এই অবস্থায় কি পাশাপাশি অবস্থান করছে, হেটেরোজাইগাস বা সংকর জীবে এই জিনিসগুলো কি পাশাপাশি অবস্থান করছে। এখন রং কি হবে, দেখেন বড় হাতের বি আছে, ছোট হাতের বি আছে। বড় হাতের বিটা হচ্ছে প্রকট, প্রকটের জন্য কি রং ছিল, কালো। তার মানে সব গিনিপিগের রং কি হবে, কালো। কালো হবে, ঠিক আছে? যেহেতু বড় হাতের বি আছে, ছোট হাতের বি যেটা প্রচ্ছন্ন, বলুন তো বড় হাতের বি ছোট হাতের বিকে একটা ঝাড়ি দিলেই সে চুপ হয়ে যাবে, সে কোনো কিছুই বলতে পারবে না, কোনো বৈশিষ্ট্য সে প্রকাশ করতে পারবে না। এখন দেখেন যেটা বললাম যে এই বিবি এরাও তো একসময় কি বাবা মা হবে, তাই না? সো এদেরকে যখন আমি প্যারেন্ট টু করবো তখন এদেরকে আমি বাবা মার আসনে বসাবো। এই যে দেখেন খেয়াল করে, শঙ্কর কালো, এই যে বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি। এখন এই যে গ্যামিট মানে কি আলাদা হয়ে গেছে, তখন দেখেন যেটা আমরা এই যে একটু আগে এখানে দেখাইলাম, যখন গ্যামিট সৃষ্টি হবে একটা যাবে একটাতে, আরটা যাবে আরেকটাতে। এখানেও সেম হয়েছে, দেখেন বড় হাতের বি একটাতে গেছে, ছোট হাতের বি একটাই গেছে, বড় হাতের বি একটাই গেছে, ছোট হাতের বি একটাই হয়েছে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে ক্রস করে তাহলে কি দাঁড়ায়, দেখেন এখানে চেকার বোর্ডটা দেওয়া আছে, চেকার বোর্ড না বেসিক্যালি ক্রস টেবিল। এই বিবি এর সাথে গেছে, এই বিবি এর সাথে গেছে, এই বিবি এর সাথে গেছে একবার, এই বিবি এর সাথে গেছে একবার। ফলে কি হয়েছে, বড় হাতের দুইটা বি, একটা বড় হাতের বি ছোট হাতের বি, দুটো ছোট হাতের বি, একটা বড় হাতের বি একটা ছোট হাতের বি, ঠিক আছে? এখন দেখেন আমি যদি অনুপাত বের করি, বড় হাতের বিবি আছে একটা, বড় হাতের বি ছোট হাতের বি, মানে শঙ্কর বিবি আছে কয়টা, দুইটা, আর বাদামি বিবি কয়টা আছে, একটা। সেই হিসেবে অনুপাত তো 1:2:1 হওয়া উচিত। একটা কথা কান খুলে শুনে রাখেন, সারা জীবন মনে রাখবেন, অনুপাতটা সবসময় নির্ণয় করা হয় ফিনোটাইপ দেখে, কখনোই জিনোটাইপ দেখে নয়। অনুপাতটা সবসময় ফিনোটাইপ দেখে আমরা করব, জিনোটাইপ দেখে নয়। তাহলে দেখেন এই যে বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি তো নিঃসন্দেহে কালো হবে, এটা আমরা প্রথম থেকে জানি। বড় হাতের বি ছোট হাতের বি, এই বড় হাতের বিটা হচ্ছে প্রকট, প্রকটের জন্য বি এর রং কি ছিল, কালো, তাহলে এর রং হবে কালো। কালো। এখানেও কি বিবি সেম কালো রং হবে,
তবে এই যে বিবি এখানে কিন্তু প্রকট কোনো বড় হাতের বি নাই, এই জন্য এটা রং কি হবে? কালো হবে না। তাই এই দেখেন এই যেটা কি, বাদামি। এই যে বিবি, এই যে আমরা এখানেই ফলো করছিলাম বিবি, বিশুদ্ধ বাদামি, সো এটা কিন্তু বাদামি। তাহলে কালো কয়টা আছে? 3টা। বাদামি কয়টা আছে? 1টা। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাতটা কত হচ্ছে? 3:1। মনে থাকবে না? এটা করতে পারবেন না পরীক্ষা আসলে? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। ভাইয়া। এখন দেখেন প্রথম সূত্রের ব্যতিক্রম। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, জিন তত্ত্ব কোনো অ্যাবসলিউট সায়েন্স না। মানে যেরকম আপনারা প্রত্যেকবার a+b² = a² + 2a+b² হবে, জিন তত্ত্বের ব্যাপারটা সেরকম না। এটাকে আমরা রাদার দ্যান অ্যান্ড স্ট্রাকচারাল সায়েন্স বা অ্যাবসলিউট সায়েন্স, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অবজারভেশনাল সায়েন্স। মানে এই যে চেকার বোর্ডটা আমরা এখানে লিখছি, ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি সাদা আর লাল মিক্সড করছি, মিক্স করে একটা আমি নিজের মতো করে রং বের করছি, ব্যাপারটা এরকম হবে না। প্রকৃতিতে এটা হয়, এটা হওয়ার পর সেটা আমরা লিপিবদ্ধ করি, দেন সেটা আমরা এটার ব্যাপারে কি হয় সে ব্যাপারে সিদ্ধান্ত দিই। জিন তত্ত্ব বা জেনেটিক্স ইজ নট অ্যান অ্যাবসলিউট সায়েন্স, ইটস অ্যান অবজারভেশনাল সায়েন্স। আমরা আগে দেখি, তারপর দেখে সে অনুযায়ী কী করি? লিপিবদ্ধ করি। যেমন দেখেন অসম্পূর্ণ প্রকটতা, এই জন্য দায়ী যে জিনটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। ইন্টারমিডিয়েট মানে কি? মাঝামাঝি বৈশিষ্ট্য যে প্রকাশ করে। সেটা কীরকম? দেখেন লাল ফুল আর হচ্ছে সাদা ফুল, লাল ফুলটা হচ্ছে মা, সাদা ফুলটা হচ্ছে পিতা। তো যাই হোক, লাল ফুলের যেটা যেহেতু খুবই প্রকট একটা রং, কটকটা একটা রং, লাল রং, সো এটার প্রকট জিন হচ্ছে বড় হাতের আর। আর সাদা ফুল এটা চুপসানো একটা রং, ছোট হাতের আর দিলাম। খুবই স্বাভাবিক। প্রথম সূত্র অনুযায়ী কী হবে? সবগুলাই আর একই রকম হবে। এখন যেহেতু বড় হাতের আর আছে, এখন সো এই জন্য এটা রং কী হওয়া উচিত ছিল? লাল হওয়া উচিত ছিল না? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাইয়া। দেখেন খুবই স্বাভাবিক জি যে ভাইয়া। এখানে বড় হাতের আর আছে, আরটা কার বৈশিষ্ট্য বোঝায়? লাল ফুলের বৈশিষ্ট্য। কিন্তু এখানে হয়েছে কি সবগুলা গোলাপি। মানে কি? সাদাও হয় নাই, গোলাপি। লালও হয় নাই, হয়েছে কি দুইটার মাঝামাঝি, দুইটার ইন্টারমিডিয়েট। লালও হয় নাই, সাদাও হয় নাই, হয়েছে দুইটার ইন্টারমিডিয়েট বা মাঝামাঝি। এই জন্য এটাকে কী বলা হচ্ছে? এই বলা হচ্ছে ইন্টারমিডিয়েট জিন। অ্যান্ড ইন্টারমিডিয়েট জিনের ফলে কি হচ্ছে? এই যে প্রকট বৈশিষ্ট্য আর আর সেটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। এই ইন্টারমিডিয়েট জিনের জন্য যে প্রকট বৈশিষ্ট্য আর এর যে প্রকট বৈশিষ্ট্য সেটা কি সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। অ্যান্ড এই জন্য এটাকে বলা হয়েছে কি? অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে? অ্যান্ড পরবর্তীতে যে আর এদের মধ্যে যদি আপনি ক্রস করেন কি হবে? এই যে বড় হাতের আর আসবে, ছোট হাতের দুইটা আর আসবে, ছোট হাতের বড় হাতের আর ছোট হাতের আর এরকম আসবে দুইটা, আর আসবে একটা। এটা আপনি চাইলে এই যে এইভাবেও করতে পারেন, এই যেভাবে দেখেন দেয়া আছে, চাইলে চেকার বোর্ডেও নিয়ে আসতে পারেন। আপনার ইচ্ছে চেকার বোর্ড নিয়ে আসলে ভালো হয়, কজ টিচাররা নাম্বার বেশি দেয়। চেকার বোর্ডে বসানোর সিস্টেমটা আমি শিখাই দিই। ধরেন গ্যামেট কি? এই যে এখান থেকে আর পাইছেন, এখান থেকে আর পাইছেন, এই যে আর একটা বসাই দিবে এখানে, একটা বসাই দিবে এখানে, সেম সিকুয়েলেই আর একটা বসাবা এখানে, একটা বসাবা এখানে। ঠিক আছে? ওকে, সো এখান থেকে দেখো এই যে এ আর এর সাথে আর করলে বড় হাতের আর, বড় হাতের আর, এ আর এর সাথে এ আর করলে বড় হাতের আর, ছোট হাতের আর। আবার এ আর এর সাথে যদি এ আর করা হয়, বড় হাতের আর, ছোট হাতের আর। তারপর এ আর এর সাথে যদি আবার এ আর করা হয়, কি হবে? দুটাই ছোট হাতের আর। ঠিক আছে? ক্রস করে করে গুণ করে দিবেন। সো যেটা বললাম যে অনুপাতটা সবসময় কী দেখে করব? ফিনোটাইপ দেখে, কখনোই জিনোটাইপ নয়। এখানে লাল আসছে একটা, তাহলে 1, গোলাপি আসছে দুইটা, কিসের জন্য? ইন্টারমিডিয়েট জিনের জন্য 2, আর সাদা আসছে একটা। সো 1:2:1 হবে এটার অনুপাত। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন হয়, একটা নৈর্ব্যক্তিক হবে নাহলে রিটার্ন হবে, সেটা হচ্ছে মারণ জিন বা লিথাল জিন। যে কী জিনিস? যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা লাইনে ভেঙে ভেঙে বলে দিব। হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে, সেগুলোকে লিথাল জিন বলে। এখন কোনো জিনের মিউটেশন, মিউটেশন জিনিসটা কি? মিউটেশন হচ্ছে ডিএনএতে একটা আকস্মিক পরিবর্তন। ডিএনএতে আকস্মিক পরিবর্তন, আপনারা তো শুনে থাকবেন যে করোনা ভাইরাস বারবার মিউটেশন হচ্ছে। মানে কি? মানে তার যে ডিএনএতে যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? অ্যান্ড কন্টিনিউস চেঞ্জ হওয়ার ফলে কী হয়? ধরেন একটা ডিএনএ, যেটা বললাম ডিএনএ একটা খণ্ড হচ্ছে জিন, জিনের একটা সিকোয়েন্স থাকে, একটা কোড থাকে, যে কোডটা অনুযায়ী কী হয়? প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনটার জন্য একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। যদি ডিএনএতে চেঞ্জ আসে, তার মানে কি? জিনের ওই সিকোয়েন্সটাতেও চেঞ্জ আসবে। তাহলে ওই সিকোয়েন্সটা যে প্রোটিন তৈরি করতো, যে অ্যামিনো অ্যাসিড তৈরি করে যে প্রোটিন তৈরি করতো, সেই প্রোটিনটাকে আর তৈরি হবে? হবে না, কারণ প্রত্যেকটা প্রোটিনের জন্য প্রত্যেকটা সিকোয়েন্স নির্দিষ্ট। তাহলে যদি না হয়, তাহলে কী হবে? অন্য একটা প্রোটিন তৈরি হবে। এমন কি হইতে পারে না যে প্রোটিনটা তৈরি হতো সেটা জীবন ধারণের জন্য অপরিহার্য? যে প্রোটিনটা তৈরি হতো সে প্রোটিনটা হয়তো জীবন ধারণের জন্য একদম অপরিহার্য ছিল,
তাহলে সেই প্রোটিনটা যদি আর তৈরি না হয়, যদি উল্টাপাল্টা প্রোটিন তৈরি হয়, তাহলে কি হবে? শরীরের মানে ওই জিনিসটা, ওই কাজটা আর হবে না। ধরেন একটা প্রোটিন দিয়ে, মানে একটা ধরেন জিন দিয়ে, ধরেন আপনার হাত পা, যে চিন্তা করেন যে মেলানিনের যে জিনটার কথা চিন্তা করি, যদি এরকম হয় যে মেলানিনের জন্য যে জিনটা আছে সেই জিনের সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেছে, তাহলে যে জিনটা মেলানিন তৈরি করতো সেই জিনকে আর মেলানিন তৈরি করতে পারবে? মেলানিন না, সে অন্য কোনো প্রোটিন তৈরি করে ফেলবে। এখন মেলানিন হচ্ছে খুব বেসিক একটা জিনিস আপনার শরীরের রঙের জন্য, তাহলে আপনার শরীরের রং যেটা ধরেন শ্যামা হোক বা সাদা হোক, সেটা না হয় কী হবে? অন্য কোনো টাইপের হবে, তাই না? সো এই জন্য মিউটেশন ব্যাপারটা কি করে, যে যদি জীবন ধারণের জন্য অপরিহার্য হয়, কারণ দেখা যায় তো জাস্ট কালারের জন্য, গায়ের কালারের জন্য বললাম, তো জীবন ধারণের জন্য অপরিহার্য না, কিন্তু কিছু কিছু আছে যেগুলো প্রোটিন আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে একেবারেই অপরিহার্য। যদি এরকম কোনো প্রোটিনে মিস্টেক হয়, মানে প্রোটিন তৈরি না অন্য কিছু তৈরি হয়, সেক্ষেত্রে কী হয়? সংশ্লিষ্ট জীবের কিন্তু মৃত্যু ঘটায় দিবে। ঠিক আছে, এটা হচ্ছে মারণ জিন বা লিথাল জিন। একটা ব্যাপার কি, সব ক্ষেত্রে যদি মৃত্যু নাও হয়, ইন দ্যাট কেস যেটা হবে সেটা হচ্ছে আঙ্গিক বৈকল্য। এখানে একটা কথা আছে, আপনার যেটা মনে করেন একটু পর্যন্ত ছক দেখা হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে, ব্যাপারটা আমি আগে থেকে ক্লিয়ার করে রাখি। লিথাল জিনের বৈশিষ্ট্য মাস্ট পড়বেন, একটু বলবেন এটা কি একটা মিউটেটেড জিন বা মিউটেন্ট জিন, যা প্রকট বা প্রচ্ছন্ন দুটো অবস্থায় থাকতে পারে। সাধারণত প্রকট অবস্থায় একটা থাকলেই হয়, প্রচ্ছন্ন অবস্থায় সাধারণত দুইটা থাকতে হয়। প্রকট জিন দেখেন, যেটা বললাম হোমোজাইগাস বা হেটেরোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু বা আঙ্গিক বৈকল্য। এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। মৃত্যু সবসময় হয় ব্যাপারটা এরকম না, মাঝে মাঝে মৃত্যুর বদলে আঙ্গিক বৈকল্য হতে পারে। কারণ দেখা যায় ওই অঙ্গটা হয়তো একটা প্রোটিনের জন্য মানে ডিপেন্ডেন্ট, একটা অঙ্গ হয়তো একটা প্রোটিন থেকে তৈরি হয়, সেই প্রোটিনটা হয়তো তৈরি হয়নি, তখন ক্ষেত্র বিশেষে কী হবে, সেক্ষেত্রে দেখা যায় সেই অঙ্গটাই তৈরি হবে না, ফলে কী হবে? আঙ্গিক বৈকল্য হবে। আর প্রচ্ছন্ন লিথাল জিন সবসময় হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, মৃত্যু বা আঙ্গিক বৈকল্য ঘটায়। ঠিক আছে, আর লিথাল জিনের প্রভাবে 3:1 অনুপাতের পরিবর্তে অনুপাতটা কত হয়? 2:1। কেন হয় চল একটু দেখি। ওকে, এটা ইঁদুর উদাহরণ দিয়ে দেওয়া আছে। পুরুষ হলুদ ইঁদুর আর হচ্ছে স্ত্রী হলুদ ইঁদুর। জিনোটাইপটা দেখেন, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। আমি ধরে নিলাম এখানে যে বড় হাতের ওয়াইটা আছে, এই জিনটা হচ্ছে আমাদের লিথাল জিন। বড় হাতের ওয়াই যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিথাল জিন। তাহলে যেটা বললাম মেন্ডেল দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র অনুযায়ী কী হবে? এই যে ভিন্ন ভিন্ন গ্যামিটে এটা প্রবেশ করে যাবে, তাই না? এবার চেকার বোর্ডে বসায় দেন ওয়াই 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 ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই ওয়াই। এটা কী করলে হবে? বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। আবার যদি এটা করি বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, যদি এই যে এটা করি কী হবে? ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এখন খুবই স্বাভাবিক যে যেসব জায়গায় এই যে বড় হাতের ওয়াই আছে, লিথাল জিন আছে, তারা কী হবে? মারণ জিনের উপস্থিতি আছে, তাদের মরে যাওয়ার কথা। কিন্তু খেয়াল করেন এই দুইটা কিন্তু মরে যায় নাই। আমরা কিন্তু শর্তে কি পড়ছি? মিউট্যান্ট জিন, যেটা সরি, এই যে 2 নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন যে প্রকট জিন হোমোজাইগাস বা হেটেরোজাইগাস উভয় অবস্থাতে জীবের মৃত্যু বা আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে। তাই যেটা বললাম যে তারও কিন্তু এখানে মৃত্যু ঘটে নাই। মৃত্যু না ঘটলেও কী হয়েছে? এখানে আঙ্গিক বৈকল্য হয়েছে। ঠিক আছে, এখানে মৃত্যু না হলেও কী হয়েছে? আঙ্গিক বৈকল্য হয়েছে। আর যে বড় হাতের ওয়াই ওয়াই, সেখানে কি মৃত্যু হয়েছে। তাহলে মৃত্যু হলে খুবই স্বাভাবিক, এর ফিনোটাইপ বা জিনোটাইপ দিয়ে কাম কি? কোনো কামই নাই। সো হলুদ হয়েছে 2টা আর মেটে হয়েছে 1টা, সো অনুপাতটা হবে 2:1। এখন একটা প্রশ্ন এখানে আপনাদের থাকতে পারে, সেটা হচ্ছে এই যে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, এদের পূর্বপুরুষ কেমন ছিল? আপনাদের কি জানতে ইচ্ছা করতেছে? চলেন আপনাদেরকে দেখাই যে এটা যদি P2 হয়, এদের P1 মানে প্যারেন্ট 1টা কেমন ছিল? উত্তর হচ্ছে প্যারেন্ট 1 বড় হাতের ওয়াই ছিল, বড় হাতের ওয়াই ছিল, ছোট হাতের ওয়াই ছিল, ছোট হাতের ওয়াই ছিল। অ্যান্ড এদের মধ্যে ক্রস করান, আমরা একটু আগে দেখলাম সবার ক্ষেত্রে কী হবে? বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই উৎপন্ন হবে। তাও যারা বুঝতেছেন তাদেরকে বলি, এই ওয়াইয়ের সাথে এই ওয়াই ক্রস করছি, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, এই ওয়াইয়ের সাথে আবার এই ওয়াইকে ক্রস করছি, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, এই ওয়াইয়ের সাথে এই ওয়াই ক্রস করছি, এর সাথে এই ওয়াই ক্রস করছি। ফলসে কি সবগুলো সেম জিনিসই আছে। সো সবগুলো না লিখে আমি জাস্ট একটা লিখছি ওয়াই ওয়াই। এখন এই ওয়াই ওয়াই যেগুলো আছে এদের নিজেদের মধ্যে ক্রস করলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। এখন আপনাদের মনে যে প্রশ্ন আসতে পারে যে এখানে বড় হাতের ওয়াই হলে মৃত্যু হচ্ছে, তাহলে সেই হিসেবে প্যারেন্ট ওয়ানে এই ওয়াই ওয়াইয়ের তো আগেই মরে যাওয়ার কথা, এগুলো তো আসারই কথা না। মনে হচ্ছে না এরকম? হ্যাঁ ভাইয়া। কথা হচ্ছে আমরা বলছি যে মিউটেশন শব্দটা কি? আকস্মিক পরিবর্তন। ফ্যাক্ট ইজ এখানে যখন ওয়াইটা ছিল তখন তো সেটা মিউটেশন হয় নাই, তখন সেটা ঠিক ছিল। কিন্তু যখন এই যে গ্যামেট সৃষ্টি হওয়ার সময় আলাদা হয়ে গেছে ওয়াইটা, তখন এই ওয়াইটা কি হয়ে গেছে? মিউটেটেড হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে, সো এটাই ছিল মানে মিউটেশনের ব্যাখ্যা। ওকে, এবার আসি মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। এটা কি?
আমরা প্রথমেই বলছি মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা বেসিক্যালি ডাই হাইব্রিড ক্রস, মানে কি যেখানে দুই জোড়া ফিনোটাইপ দেখে বা দুই জোড়া বাহ্যিক বৈশিষ্ট্য মাথায় রেখে ক্রস করানো হয়। সো সূত্রের পয়েন্টটা দেখি, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের সংকরণ ঘটলে কী হবে, প্রথম বংশধর মানে F1 ফ্যামিলি ওয়ানে কেবল অনলি প্রকট বৈশিষ্ট্যগুলো আসবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে মানে কি একটু পরে বোঝাচ্ছি, পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। অনেকটা প্রথম সূত্রের মতোই ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে, এটা ঠিক আছে। ঠিক আছে, ওখানে কি ছিল যে কোষগুলো ছিল সেগুলো ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করছিল, কিন্তু আর এখানে কি হবে যে যেহেতু এখানে দুই জোড়া আছে, তার মানে কি এক জোড়া করে আছে, অ্যান্ড সেক্ষেত্রে এরা হবে কি জোড়া ভেঙে পরস্পর থেকে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জায়গায় ঢুকবে। সেটা কীরকম দেখেন, P1 যেটা আমরা সূত্রের সাথে মিলাবো। ঠিক আছে, P1 কি বলছে যে যদি এরকম দুই জোড়া বৈশিষ্ট্য, এইটা এক জোড়া, এটা এক ধরনের বৈশিষ্ট্য, এটা এক ধরনের বৈশিষ্ট্য, একটা মোট এক জোড়া, তাহলে এটা হচ্ছে এক জোড়া, এটা হচ্ছে এক জোড়া, মোট কয় জোড়া বৈশিষ্ট্য হলো, দুই জোড়া। তাহলে দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে আমি ক্রস করতেছি, তাহলে কি হবে F1 যেটা ফ্যামিলি ওয়ান, সেই ফ্যামিলির শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হবে। খুবই স্বাভাবিক, এদের মধ্যে ক্রস করে সব প্রোডাক্ট কি একই হবে। খেয়াল করেন আর সব প্রোডাক্ট কি একই রকম দেখতে। ঠিক আছে, এটা আমরা প্রথম সূত্র দেখছি এরকমই হয়েছে। এখন তার সূত্র অনুযায়ী কি যে F1 এ শুধু প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। বড় হাতের আর দিয়ে প্রকট বোঝানো হয়, ছোট হাতের আর দিয়ে প্রচ্ছন্ন বোঝানো হয়। বড় হাতের ওয়াই দিয়ে প্রকট বোঝানো হয়, ছোট হাতের ওয়াই দিয়ে প্রচ্ছন্ন। সহজ কথায় বড় হাতের অক্ষরগুলো প্রকট আর ছোট হাতের অক্ষরগুলো প্রচ্ছন্ন বোঝায়। তাহলে দেখি বড় হাতের আর মানে কি ছিল, রাউন্ড বা গোল ছিল, তাই না? আর বড় হাতের ওয়াই মানে কি ছিল, ইয়েলো ছিল, তাই না? বড় হাতের ওয়াই মানে কি ছিল, ওয়াইতে ইয়েলো বা হলুদ ছিল। দেখেন এখন সবগুলো সংকর জীব কি হয়েছে, সবগুলোই তো সেম, আর আর ওয়াই ওয়াই। তাহলে এখানে প্রকট চিহ্নগুলো কি কি আছে, আর মানে কি আর এর ছোট হাতের আর এর উপর আধিপত্য কার, প্রকটতা কার, বড় হাতের আর, তাহলে ইয়াটা কি হবে, রাউন্ড বা গোল। আর এখানে একটা জোড়া আছে, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, কার আধিপত্য থাকবে, প্রকট বড় হাতেরটা, তাহলে ওয়াই হবে মানে কি ইয়েলো হবে। তাহলে কালারটা কি হবে, রাউন্ড ইয়েলো, মানে কি গোল হলুদ। দেখেন আমাদের গোল হলুদই আসছে এখানে। আর খুবই স্বাভাবিক, এটা তো বিশুদ্ধ না, তার মানে কি এটা সংকর। তাহলে সংকর গোল হলুদ হবে প্রথম জনুতে। এবার সেকেন্ড জনুতে কি হয় দেখেন, আমরা কি বলছি সেকেন্ড জনুতে কি হবে, বৈশিষ্ট্যগুলো যেগুলো সেগুলো জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। জোড়া ভেঙে মানে কি দেখেন, এই যে এখানে আর আর ওয়াই আছে, এখানে আর যদি এক জোড়া হয়, আর এর জোড়া কি হবে, অবশ্যই ছোটদের আর হবে, কারণ দুটো একই, মানে আর আর একই জিনিস, শুধু একটু প্রকট প্রচ্ছন্ন, কিন্তু দুটো কি একই তো। আবার ওয়াই ওয়াই, এখানে ওয়াইয়ের জোড়া কে, ছোট হাতের ওয়াই, কারণ কি দুইটাই ওয়াই। হ্যাঁ এটা ঠিক আছে, এটা বড় হাতের ওয়াই, এটা ছোট হাতের ওয়াই, বাট কি জোড়া কিন্তু কি আলটিমেটলি ছোট হাতেরই ওয়াই। জোড়া ভেঙে মানে কি, যখন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে তখন কখনোই আর আর হয়ে আসবে না। এই জোড়া ভেঙে একটা আর আসবে, ওই জোড়া ভেঙে একটা ওয়াই আসবে, কখনো আর আর বা ওয়াই হিসেবে আসবে না। এটি খেয়াল করে দেখেন গ্যামেটে কোথাও আর আর বা ওয়াই ওয়াই হয়ে আসে নাই। এখানে কি হয়েছে, বড় হাতের আর বড় হাতের ওয়াই, তারপরটাতে কি আসছে, বড় হাতের আর ছোট হাতের ওয়াই, তারপর কি আসছে, ছোট হাতের আর বড় হাতের ওয়াই, ছোট হাতের আর ছোট হাতের ওয়াই। ঠিক আছে, দেখেন কোনোটাতেই কিন্তু আর আর বা ওয়াই ওয়াই একসাথে নাই, মানে কি এটা নিজেদের যে জোড়া ছিল সেই জোড়া ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামিটে চলে আসছে। এটার ক্ষেত্রে সেম, তাই যে জোড়া ছিল সেই জোড়া ভেঙে তারা ভিন্ন ভিন্ন গ্যামিটে খুব সুন্দর করে কিন্তু চলে আসছে। ঠিক আছে, সো এখানে আমরা যেটা বললাম সূত্রের দুইটা অংশ আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি যে F1 এ কেবল কি হবে, কেবল প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, আর গ্যামিট সৃষ্টির সময় কি হবে, জোড়া ভেঙে পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। এখন যদি এরকম হয় তাহলে সূত্রটা কি দাঁড়ায়, এই যে দেখেন আমরা আগে শিখছিলাম সুন্দর করে আর 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 সরি আর ওয়াই আর ওয়াই আর ওয়াই বসাই দিব, আবার এই ইয়াতেও একই সিকোয়েন্সে বসাই দিব, এইভাবে যেখানে বের করছি। ঠিক আছে, ওকে। এখন এখানে ক্রস কীভাবে করে আপনারা জানেন সবাই, আমি বন্টন সূত্র বলছি, এটাও কিন্তু চাইলে এইভাবে করা যাইতো, কিন্তু সেক্ষেত্রে কি অনেক বড় হইতো, তাই না? এত হ্যাসেল এড়ানোর জন্য দ্বিতীয় সূত্রের যে ব্যাখ্যাগুলো আছে আপনারা সবসময় এটা চেকার বোর্ডে করবেন মাস্ট। তাহলে কি হচ্ছে, আর ওয়াই আর ওয়াই আর আর ওয়াই ওয়াই, তারপর হচ্ছে আর ওয়াই আর ওয়াই আর আর ওয়াই ওয়াই। আসলে আপনারা বুঝতেই পারছেন এখানে কি হচ্ছে, তাই না? আমি আর আর ওয়াই ওয়াই বললে আসলে সব একই হয়ে যায়, তা একটু ভালো করে দেখার চেষ্টা করতেছি। বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই, বড় হাতের আর বড় হাতের ওয়াই। সো এই দুটো যদি ক্রস করে কি হবে, বড় হাতের আর হবে দুইটা, বড় হাতের ওয়াই হবে দুইটা। এবার এইটার সাথে এটা ক্রস করান, কি হবে, বড় হাতের আর হবে দুইটা, এখানটা বড় হাতের ওয়াই, এখানটা ছোট হাতের ওয়াই। তাহলে দেখেন বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। এবার এটার সাথে এইটা ক্রস করে দেন,
কি হবে, বড় হাতের আর থাকবে একটা, একটা ওয়াই থাকবে, বড় হাতের আর আছে একটা, ওয়াই আছে একটা, ছোট হাতের আর হবে একটা, ওয়াই হবে একটা, বড় হাতের। ঠিক আছে, আবার এটার সাথে এটা ক্রস করে দেন। ঠিক আছে, সেম এটার সাথে এটা ক্রস করে দিবেন, এটার সাথে এটা ক্রস করে দিবেন, এটার সাথে এটা ক্রস করে দিবেন, এটার সাথে এটা ক্রস করে দিবেন। এটার বেলা তো সেম। এটার বেলাতেও সেম, জাস্ট এইভাবে একটার সাথে একটা ক্রস করে ফেলবেন। এটুকু বুঝাইতে পারছি কীভাবে ক্রস গুণ করতে হবে? ক্রস গুণটা হ্যাঁ কেউ ভাইয়া। বোঝে নাই এখনো? কি এরকম আসো? থাকলে কিন্তু না অবশ্যই ভাই। বলো। ঠিক আছে, ওকে। সো এখন দেখো কাহিনী কি হইতেছে। এখন যেটা বললাম, আমরা প্রকট খুঁজবো। যদি বড় হাতের আর দেখি, নিঃসন্দেহে আমরা কি বলতে পারবো এটা কীরকম হবে, ওটা রাউন্ড বা গোল আকার হবে। আর যদি বড় হাতের ওয়াই দেখি, আমরা নিঃসন্দেহে কি বলতে পারবো, এটা কী হবে, এটা হলুদ হবে, তাই না? এটুকু আমরা শিওর। তাহলে এখানে কি বড় হাতের আর বড় হাতের ওয়াই আছে? অবশ্যই আছে। বড় হাতের আর আছে, বড় হাতের ওয়াই আছে। এখানে বড় হাতের আর আছে, বড় হাতের ওয়াই আছে, বড় হাতের আর আছে, বড় হাতের ওয়াই আছে, বড় হাতের আর আছে, বড় হাতের ওয়াই আছে। তার মানে সব কী হবে, গোল হলুদ হবে। এর একটু খেয়াল করি, বড় হাতের আর আছে কিন্তু বড় হাতের ওয়াই কি আছে? ওয়াই নাই। তার মানে ওয়াইয়ের যে প্রকট বৈশিষ্ট্য সেটা নাই, তার কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা সেটা প্রকাশিত হবে সবুজ। এটার ব্যাখ্যা আমরা আগেই পাইছি, এই যে ওয়াই মানে কি ছিল, সবুজ ছিল। এটা একটু দেখি, এখানে আবার বড় হাতের আর নাই, বড় হাতের ওয়াই আছে, তাহলে প্রকট ওয়াইয়ের বৈশিষ্ট্যটা কি, ইয়েলো, হলুদ। আর ছোট হাতের আর এর বৈশিষ্ট্য কি ছিল, এই যে এখানে দেওয়া আছে, আর বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত। ঠিক আছে, অ্যান্ড ফ্যাক্ট ইজ, আমি যেটা বলি সাধারণত আপনারা একটা বের করবেন, পরীক্ষা হলে যেতে সময় থাকবে না, একটা বের করবো এখানকার, একটা বের করবো এখানকার, আর একটা বের করবো এখানকার, আর একটা বের করবো এখানকার। পরীক্ষা হলে যখন তোমার চেকার বোর্ডে দেখাবা, আমি এটা সবচেয়ে সহজ বুদ্ধি শিখিয়ে দেই, যে তুমি এখানকার একটা বের করবা, এই কোনাকুনি বরাবর যে আছে সেই কোনাকুনি বরাবর বের করবা। তাহলে হবে কি, যে তোমাকে ফিনোটাইপ নিয়ে চিন্তা করতে হবে না। কেন চিন্তা করতে হবে না? কারণ তুমি যদি এই পয়েন্ট অনুযায়ী দাগাও, তুমি করবা কি, সুন্দর করে এই দেড় ত্রিভুজ কল্পনা করবা, এই যে এই দেড় ত্রিভুজ কল্পনা করে ফেলবা। খেয়াল করো, এই ত্রিভুজে যা আছে সবগুলোর ফিনোটাইপ একই, গোল হলুদ, 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 একদম জ্যামিতির মতো। তারপরে কি, এই যে এই বরাবর একটা ত্রিভুজ কল্পনা করবা। এই ত্রিভুজের আবার তিনটা পয়েন্টে যেগুলো আছে সেগুলো সেম, গোল সবুজ, গোল সবুজ, গোল সবুজ। এই বরাবর আবার একটা ত্রিভুজ আঁকাবা, এই ত্রিভুজের তিনটা পয়েন্টে আছে যারা, সেটা সেম, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ, আর একটা পয়েন্ট আছে কুঞ্চিত সবুজ। এভাবে পড়ছো কখনো ত্রিভুজ আঁকায়? না ভাই। ঠিক আছে, তো সুন্দর করে একটা চারটা দেখো, মানে তিনটা ত্রিভুজ বসাই দিয়েই ত্রিভুজের কোনায় কী কী আছে আমরা কিন্তু সব কিন্তু জেনে ফেললাম, তাই না? আশা করি তোমাদের এটা মনে থাকবে। আর যেটা বললাম, অনুপাত যেহেতু বের করতে হবে, তাহলে গণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। ফিনোটাইপ একই, আমরা আগেও বলছি, জিনোটাইপ দেখে কখনো অনুপাত না, অনুপাতটা হবে ফিনোটাইপ দেখে। তারপর হচ্ছে গোল সবুজ, একটা, দুইটা, তিনটা। কুঞ্চিত হলুদ, একটা, দুইটা, তিনটা। আর কুঞ্চিত সবুজ কয়টা আছে, একটাই। সো অনুপাতটা কত, 9:3:3:1। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র ছিল। আচ্ছা, এপিস্ট্যাসিস জিনিসটা বলি। এপিস্ট্যাসিস জিনিসটা কি, এপি মানে কি, ওপরে। ঠিক আছে, এপি মানে হচ্ছে ওপরে, আর হাইপো মানে কি, নিচে। এপিস্ট্যাটিক মানে কি, যে বাধা দেয়, আর হাইপোস্ট্যাটিক মানে কি, যে বাধা পায়। ঠিক আছে, এপিস্ট্যাটিক মানে হচ্ছে কি, যে বাধা দেয়, আর হাইপোস্ট্যাটিক মানে কি, যে বাধা পায়। ঠিক আছে, খেয়াল করো, একটা জিনিস বলে রাখবো, খুব সুন্দর করে শুনে রাখো। এপিস্ট্যাটিক জিন, এপিস্ট্যাটিক জিন, ঠিক আছে, এপিস্ট্যাটিক জিন একটা থাকলেই এনাফ, যখন প্রকট এপিস্ট্যাটিক বলতেছি আমরা। ঠিক আছে, প্রকট এপিস্ট্যাসিসের, আর এটা আছে প্রচ্ছন্ন, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস, দুইটা পয়েন্ট আছে। ঠিক আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। আর হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস। একটু ভুল বলছি, শুদ্ধ করে নিই। তাহলে প্রকট এপিস্ট্যাসিস আর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস মানে কি, এপিস্ট্যাটিক মানে যে বাধা দিবে, হাইপোস্ট্যাটিক মানে যে বাধা পাবে। একটা জিনিস মনে রাখবা, যদি বাধা দানকারী জিন মানে এপিস্ট্যাটিক জিন যদি প্রকট হয়, ভালো করে শোনো, এপিস্ট্যাটিক বা বাধা দানকারী জিন যদি প্রকট হয়, সেক্ষেত্রে সেটা একটা হলেই যথেষ্ট। এপিস্ট্যাটিক জিন
যদি একটা হয় একাই সে 100, যদি প্রকট হয় তাহলে সে একাই 100, একাই যথেষ্ট। ভালো করে শোনো, আবার বলতেছি যে এপিস্ট্যাটিক জিন যদি প্রকট হয় সে একাই এনাফ, একাই যথেষ্ট। ঠিক আছে? তো যদি একটা ধরো এইখানে যদি আমরা প্রকট জিন বলি, এখানে হচ্ছে প্রকট জিন হচ্ছে আই। ঠিক আছে? এখানে সিস্টেমটা দেখো কি আছে, সিতে হচ্ছে কালার আর আইতে হচ্ছে সাদা। সিতে হচ্ছে কালার আর আইতে হচ্ছে সাদা। এখানে আই জিনটা হচ্ছে যে দেখো পালকের বাধাদানকারী প্রকট জিনটা হচ্ছে আই। তাহলে খুবই স্বাভাবিক এই ছকে চেকারবোর্ড তোমরা করতে পারবা, তোমাদেরকে শিখাই দিছি আগেই। সো এই ছকে যেখানেই বড় হাতের একটা আই থাকবে, বড় হাতের সি দুইটা থাকুক, ডাজন্ট ম্যাটার, আই যদি বড় হাতের একটাও থাকে সেটা রং হবে সাদা। যেমন বড় হাতের আই আছে, বড় হাতের আই আছে, দেখো খেয়াল করে দেখো বড় হাতের সি দুইটা আছে, মানে কালারফুলের জন্য জিন দুইটা আছে প্রকট অবস্থায়, তাও এটার কাছে বড় হাতের আয়ের কাছে বেল পায় নাই। দেখছো? সো প্রকট জিন যদি একটাই থাকে, একটাই এনাফ। আর যেসব জায়গায় দেখো রঙিন যেগুলো আছে, দেখো এখানে কিন্তু বড় হাতের আই একটাও নাই, বড় হাতের আই একটাও নাই, বড় হাতের আই একটাও নাই। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা সাদা, 1 2 3টা হচ্ছে রঙিন। অনুপাতটা দাঁড়াবে কত প্রকট এপিস্ট্যাটিসের ক্ষেত্রে? 13:3। যেটা বললাম যে এপিস্ট্যাটিক জিন যদি প্রকট হয় তাহলে সে একটা থাকলেই এনাফ। এপিস্ট্যাটিক জিন যদি প্রকট হয় তাহলে সে একটা থাকলেই এনাফ। এখন এপিস্ট্যাটিক জিন যদি প্রচ্ছন্ন হয় তাহলে তার কয়টা থাকা লাগবে জানো? দ্বৈত বা দুইটা। শব্দের মধ্যে ব্যাখ্যাটা আছে যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস, মানে এপিস্ট্যাটিক জিন যদি প্রচ্ছন্ন হয় তাহলে অবশ্যই একটা দিয়ে কাজ হবে না, কয়টা লাগবে? দুইটা লাগবে। যেমন এইখানে দেখো যে মানুষের জন্মগত মুখ বধিরতা যেটা আছে সেটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিসের অন্যতম একটা উদাহরণ। এখানে খেয়াল করো যে মুখ বধির জন্য যেটা সেটা কি? ছোট হাতের ই বা ছোট হাতের ডি। ছোট হাতের ই বা ছোট হাতের ডি যেখানেই আছে সেখানেই হয় মুখ বধির হবে, সেখানেই মুখ বধির হবে। ঠিক আছে? যেখানে ছোট হাতের ই একটা আছে লাভ নাই, ছোট হাতের ডি একটা আছে কোনো লাভ নাই। ব্যাপারটা বুঝাইতে পারছি? যদি এপিস্ট্যাটিক জিন যদি প্রচ্ছন্ন হয় অবশ্যই কয়টা থাকতে হবে? দুইটা হইতে পারবে, তবে সে বৈশিষ্ট্যটা বাড়াইতে পারবে। যেমন এই যে মুখ বধির খেয়াল করো, ছোট হাতের ই দুইটা, মুখ বধির ছোট হাতের ডি দুইটা। এখানে মুখ বধির, ওরে বাবা এটা তো ছোট হাতের ডি ছোট হাতের ই। আবার এখানে মুখ বধির ছোট হাতের ডি দুইটা, এখানে মুখ বধির ছোট হাতের ডি দুইটা। দেখো বড় হাতের দুইটা ই আছে বাট তাও লাভ হয় নাই কিন্তু। মুখ বধির ছোট হাতের ই দুইটা, মুখ বধির ছোট হাতের ই দুইটা। ঠিক আছে? আর স্বাভাবিকগুলো খেয়াল করো, বড় হাতের ডি, একটা বড় হাতের ই একটা ছোট হাতের ই, প্রশ্নই আসে না। তাই যেটা বললাম যে ই হচ্ছে এখানে ছোট হাতের ই যেটা প্রচ্ছন্নটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন। তো সেক্ষেত্রে অবশ্যই দেখি কী থাকতে হবে? দ্বৈত বা দুইটা হিসেবে থাকতে হবে। সো যেখানেই বড় হাতের ই থাকবে দুইটা, সরি যেখানেই ছোট হাতের ই দুইটা থাকবে বা যেখানে ছোট হাতের ডি দুইটা থাকবে সেখানে কি হবে? মুখ বধির হবে। সেখানে তারা কি অনলি এপিস্ট্যাটিক ক্ষমতা দেখাইতে পারবে। ব্যাপারটা এরকম না যে যে একটু বড় সড়ো সাইজে, মানে যার প্রকট ক্ষমতা, সে কি একাই যে সবাইকে থামাইতে পারে। আর যারা একটু ছোটোখাটো তাদেরকে কি দলবদ্ধ হয়ে যে থামাইতে হয়। সো ব্যাপারটা এটাই যে যদি এপিস্ট্যাটিক জিন যদি প্রকট হয় একটাই এনাফ, যদি এপিস্ট্যাটিক জিন যদি প্রচ্ছন্ন হয় অবশ্যই কয়টা লাগবে? দুইটা লাগবে। দুইটা মানে হচ্ছে দ্বৈত, এবং যেহেতু প্রচ্ছন্ন জিন দুইটা লাগে তাই এটার নাম হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিস। অনুপাতটা কত হয়? 9:7। পলিজেনিক ইনহেরিটেন্সের জিনতাত্ত্বিক ব্যাখ্যা। পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি? যে ইনহেরিটেক্যালি যে বৈশিষ্ট্যগুলো সঞ্চিত হয় সেগুলো সাধারণত অনেকগুলো জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। ইনহেরিটেন্স বা বংশানুক্রমে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় সেগুলো সাধারণত অনেকগুলা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। এটাকে বলা হয় অনেকগুলো, মানে কি পলিজেনিক মানে জিন, তাহলে পলিজেনিক মানে কি অনেকগুলো জিন দিয়ে নিয়ন্ত্রিত। খেয়াল করে দেখো এখানে যে বি জিনটা আছে সে বি জিনটা কালো বা মানে নিগ্রহ হওয়ার জন্য দায়ী আর কি। ঠিক আছে? খেয়াল করো বি জিন এখানে সবচেয়ে বেশি আছে, সবাই নিগ্র। বি জিন একটা কমছে, গাঢ় বর্ণ। বি জিন মানে বড় হাতের বি, এখানে খেয়াল করো যে এখানে কি বড় হাতের বি আছে কয়টা? দুইটা। ছোট হাতের বি আছে দুইটা। এমনকি মিউলেটো, মিউলেটো মানে কি মাঝামাঝি বর্ণের, মিউলেটো মানে হচ্ছে মাঝামাঝি বর্ণের। আবার দেখো বড় হাতের বি তিনটা আছে, ছোট হাতের বি আছে একটা, সেটা কি হবে? গাঢ় বর্ণ হবে, এই যে ঠিক এটার মতোই। আবার শ্বেতাঙ্গদের ক্ষেত্রে দেখো এদের ক্ষেত্রে বড় হাতের বি একটাও নাই। ঠিক আছে? তো বড় হাতের বি নাই মানে কি? তুমি একটা জিনিস খেয়াল করো যে ছোট হাতের বি আছে চারটা,
এটা কি সাদা, ধবধবা সাদা। এখানে যদি একটা বড় হাতের বি হয় তাহলে কি এই বির জন্য কি গায়ের মধ্যে একটু কালার চলে আসবে, মানে একটু কালো কালো কালার চলে আসবে। সেটা কি আমরা হালকা বর্ণ বলতে পারি, তাই না? হালকা বর্ণ বলতে পারি। ওকে, এখন যদি আরেকটা বি চলে আসে তাহলে কি গায়ের মধ্যে আর একটু কালো কালার চলে আসবে, তাই না? সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে মিউলেটো, মানে সাদা এবং কালোর মাঝামাঝি। যদি বি আরও একটা চলে আসে, আরও কি আরও গাঢ় কালো হবে, সেটা আমরা বলবো গাঢ় বর্ণ। আর যদি চারটায় যদি বি থাকে তাকে আমরা কি বলবো? নিগ্রো বা কালো, মানে অনেক বেশি কালো। ঠিক আছে, তো যেটা বললাম দেখো পলিজেনিক অনেকগুলো জিন আস্তে আস্তে বড় হাতের বি বাড়তেছে যত, তত কি কালারটা আস্তে আস্তে গাঢ়র দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, মানে যখন অনেকগুলো জিন একত্রিত হয়ে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটাকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি, এক্স 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 ওয়াই। এটা একটু ব্যাপারটা খেয়াল করো যে 1 নম্বর আর 2 নম্বর একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? এক্স 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 ওয়াই পদ্ধতিতে কী হয়, এক্স 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 ওয়াই মানে যেখানে ওয়াই চিন্তা থাকবে সেটা হবে হচ্ছে পুরুষ। এটা আরও সহজ করে দেখে, এটা কঠিন করে দেওয়া আছে। ধরো এক্স এক্স এটা হচ্ছে মেয়ে, আর এক্স ওয়াই এটা হচ্ছে ছেলে। ঠিক আছে, তাহলে ক্রসটা যদি করাই তাহলে এক্স 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 এক্স, আর এটা কী হবে? এক্স ওয়াই। এটা ক্রস করলে এক্স এক্স, এটা হবে হচ্ছে এক্স ওয়াই। তাহলে কি দুইটা ছেলে দুইটা মেয়ে। ছেলে আমি কি দেখে বুঝলাম? ওয়াই জিনের উপস্থিতি, যেখানে ওয়াই থাকবে সেখানে কি হবে? ছেলে হবে। আর পরেরটা হচ্ছে এক্স 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 ও না বলে আমি কি বলি জানো? এক্স জিরো। খেয়াল করো এই প্রথমোক্তদের ক্ষেত্রে কি হয়, যদি ওয়াই জিন থাকে তাহলে আমি বুঝতে পারি যেটা হচ্ছে ছেলে। আর সেকেন্ড যেটা এখন আমরা পড়বো, এটার ক্ষেত্রে যেখানে ওয়াই জিনটা অনুপস্থিত, ওয়াই জিনটা জিরো, ওয়াই জিনটা নাই, সেটাই হবে ছেলে। কীরকম? ধরো এটা আমি যদি নাই করে দিই কীরকম হবে? এটা হবে এক্স এক্স, আর এটা কী হবে? এখানে কিছুই নাই, মানে শুধু এক্স। এটা হবে এক্স এক্স, এটা কী হবে? শুধু এক্স। মানে কি এইগুলোতে ওয়াই জিন নাই, মানে এগুলোতে ওয়াই হচ্ছে জিরো। সো যেখানে এখন এখানে ছেলে কোনটা? এক্স এক্স সবসময় মেয়ে নির্দেশ করে, আর যেখানে এক্স ও আছে সেটা নির্দেশ করবে কি? ছেলে। প্রথমোক্তদের ক্ষেত্রে যদি ওয়াই জিন থাকে সেটা ছেলে, আর দ্বিতীয়োক্তদের ক্ষেত্রে ওয়াই জিন যদি অনুপস্থিত থাকে সেটা হবে ছেলে। এরকম কই দেখা যায়? ফড়িং, ছারপোকা, অর্থোটেপ্রা, হেটারোটেপ্রা শ্রেণীর প্রাণীতে এরকম দেখা যায়। ঠিক আছে, আশা করি তোমরা মনে রাখতে পারবে এটা। লাল সবুজ বর্ণান্ধতা, খুব সুন্দর। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, মানে যে ডিসঅর্ডারগুলা সেক্স লিঙ্কড, মানে বংশানুক্রমে যে বৈশিষ্ট্যগুলা, মানে রোগগুলা সঞ্চারিত হয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। হিমোফিলিয়াসের পরে, ওটা আমি পড়াবো না কারণ এটা পরে তোমরা এমনি বুঝবা। কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে মেয়ে কখনো মানে ইয়া হয় না, মানে মেয়েরাও বর্ণান্ধ হয়, বাট মেয়েরা সাধারণত মানে কখনো কি হয়, মানে কি বলতে গেছিলাম ভুলে গেলাম কেন। হ্যাঁ, ছেলেরা কখনো বাহক হয় না। ঠিক আছে, ছেলেরা কখনো বাহক হবে না। আমি কি ঠিক বলতেছি? আচ্ছা ঠিক আছে, চলো আমরা হিসাব করে দেখি তাহলে বুঝতে পারবো। যেমন দেখো এখানে বর্ণান্ধ পুরুষ, এখানে এক্স সি জিনটা যেখানেই থাকবে সেটাই হচ্ছে আমাদের বর্ণান্ধ হওয়ার জন্য দায়ী জিন। এক্স সি যেখানেই থাকবে সেটা হচ্ছে বর্ণান্ধ বাহী জিন। হ্যাঁ ঠিকই বলছি যে ছেলেরা কখনো বাহক হয় না। ঠিক আছে, ছেলেরা কখনোই বর্ণান্ধের বাহক হয় না, বাহক শুধুমাত্র মেয়েরা হইতে পারে। কেন হইতে পারে একটু পরে বলতেছি। সো ছেলেদের ক্ষেত্রে জিনোটাইপটা কি? এক্স ওয়াই, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স। ঠিক আছে, এখন খেয়াল করো, ধরো একটা মেয়ে, তার ক্ষেত্রে একটা এক্স সি আছে আর হচ্ছে একটা এক্স প্লাস, মানে এটা ভালো এটা খারাপ। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার এটাকে বাধা দেওয়ার জন্য, মানে এই যে আরেকটা কিন্তু ভালো জিন আছে, মানে হয়তো সবটাই নষ্ট হবে না। আমরা যে কালারফুল জিনিস দেখি সেটা কি কোন কোষের জন্য দেখি? সো কোন কোষের জন্য দেখা যাবে এটা কি কিছু প্রোটিন তৈরি করবে। এটা হয়তো প্রোটিন তৈরি করবে না, বাট এটা তৈরি করবে। সো দেখা যায় এটা যেটুকু প্রোটিন তৈরি করবে সেটা দিয়ে সে কালারফুল দেখতে পারবে, ইটস ওকে। কিন্তু যদি এক্স সি হয়, মানে দুইটা জিনেই ভেজাল থাকে, সেক্ষেত্রে কিন্তু কি মেয়ে বর্ণান্ধ হবে। দেখো এই মেয়েটা যদি বর্ণান্ধ নাও হয় সে কিন্তু কি বাহক। কেন? কারণ সে পরবর্তী বংশে কিন্তু এই এক্স সি জিনটা সঞ্চালন করতে পারবে। আর ছেলেদের ক্ষেত্রে এই ব্যাপারটা সম্ভব না, ছেলেদের ক্ষেত্রে বাহক হওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ ছেলেদের ক্ষেত্রে হয় এক্স সি ওয়াই হবে, না হলে এক্স ওয়াই হবে, মানে হয় সুস্থ হবে, না হলে এই এক্স সিকে বাধা দেওয়ার জন্য তো অন্য কোনো এক্স প্লাস নাই,
দ্যাটস ওয়াই ছেলেরা সবসময় কি, যদি একটা জিনও যদি চলে আসে সেক্ষেত্রে ছেলেরা হবে বর্ণান্ধ, হয় বর্ণান্ধ হবে নাহলে সম্পূর্ণ সুস্থ হবে। কিন্তু মেয়েরা যদি এক্সি এক্স অবস্থা থাকে তারা হবে বাহক, আর যদি এক্সি এক্সি হয় তাহলে তারা হবে আক্রান্ত। ঠিক আছে, ওকে, একটা তোমাদের করতে দেই। যেমন এখানে একটা দেয়া আছে যে বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। দেখো বর্ণান্ধ পুরুষ কি, এই যে এক্সি ওয়াই, আর স্বাভাবিক নারী কি, মানে তার কোনো সমস্যা নেই, সে বাহকও না। বাহকও না মানে কি, সে হচ্ছে এক্স এক্স। তাহলে এক্স এক্স যদি ক্রস করে তাহলে কি হয়, এটা আমরা একটু এই পাশে দেখি সুন্দর করে, এক্সি ওয়াই আর হচ্ছে এক্স এক্স, তাহলে কি হবে, যেখানেই এক্সি যাবে সেখানেই বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তাহলে একটা হবে এক্সি এক্স আর একটা হবে এক্সি এক্স, আর একটা কী হবে এক্স ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই। তাহলে কাহিনিটা কী দাঁড়ালো, দেখো এই যে ছেলে যেগুলো আছে এগুলো কিন্তু একটাও আক্রান্ত হয়নি, কারণ একটার মধ্যে এক্সি জিন যায় নাই। কিন্তু মেয়ে দুইটা যেটা, তারা কি আক্রান্ত হয়েছে? অ্যান্সার ইজ নো, তারাও আক্রান্ত হয় নাই, কারণ মেয়েদের আক্রান্ত হতে গেলে এক্সি এক্সি দুইটা লাগবে। তাহলে মেয়েরা কী হয়েছে, মেয়েরা হয়েছে বাহক, মেয়েরা কী হয়েছে, বাহক হয়েছে। ঠিক আছে, তাহলে যদি একটা বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলার বিয়ে করাই, কী দাঁড়াবে, ছেলেগুলো সবাই হবে সুস্থ স্বাভাবিক আর মেয়েগুলো হবে কি, বর্ণান্ধ বাহক। এখন তোমাদেরকে আমি একটা করতে দিব, তোমরা একটু করো, যে ধরো একটা বর্ণান্ধ পুরুষ আর বর্ণান্ধ বাহক মহিলা, এদের যদি বিয়ে হয় সেক্ষেত্রে এদের বাচ্চারা কি হবে? চটপট করে অ্যান্সার দাও তো এখনই, সবাই খাতায় করে ফেলো। একটা বর্ণান্ধ পুরুষ আর একটা বর্ণান্ধ বাহক মহিলা, এদের মধ্যে যদি আমি বিয়ে করায় দিই, বাচ্চা কাচ্চা কী হবে? ছেলেদের ক্ষেত্রে কী হবে, মেয়েদের ক্ষেত্রে কী হবে? চট করে ফেলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এই কেউ জি শুনতে ভাই। পারবে কথা? ভাই প্রথমত তো হচ্ছে মানে একটা মেয়ে ভাই টোটালি হচ্ছে মানে অসুস্থ হবে, মানে বর্ণাঢ্য হবে না, মানে প্রথমত এক্সি আর এক্সি। বল বল, আমাকে উত্তর বল, সিম্পলি উত্তর বল, আমি শুধু উত্তর শুনবো আর কিছু না, সবার কাছে ভাই উত্তর জানবো। এক্সি এক্সি তো মিলন ঘটাই, তাহলে হচ্ছে এক্সি এক্সি টোটালি হচ্ছে নো বর্ণাঢ্য ব্যাখ্যা, হবে। অনলি উত্তর। বর্ণান্ধ একটা মেয়ে হবে, একটা বর্ণ- বাহক ছেলে হবে, একটা বাহক মেয়ে হবে, আর একটা সুস্থ ছেলে হবে। আর আর কেউ কিছু বলবা? আর কেউ কোনো কিছু ভাইয়া বলবে? একটা বর্ণান্ধ মেয়ে হবে, একটা ছেলে বর্ণান্ধ হবে, আর দুইজন, একজন সুস্থ হবে আর একজন মেয়ে বাহক হবে। আর আর কেউ কোনো উত্তর দিবা? আচ্ছা, আশা করি আর কেউ উত্তর দিবে না। এবার দেখি, আমি দেখি, তোমরা একটু মিলিয়ে নাও, দেখি কার কারটা ঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে এক্সি এক্সি মানে কি, এই মেয়েটা কি হবে? বর্ণাঢ্য ভাই। ভেরি গুড, এটা হচ্ছে বর্ণান্ধ। বর্ণান্ধ। কি রে ভাই, এক্সি, এটা হবে এক্স, তাহলে মেয়েটা কি বর্ণান্ধ হবে? বাহক ভাই। বাহক হবে। বাহক হবে। এটা ওয়াই যাবে এক্সির সাথে, তাহলে কি হবে, এক্সি ওয়াই, তাহলে এটা কি বর্ণান্ধ হবে না ভালো হবে? বর্ণান্ধ। এটা অবশ্যই বর্ণান্ধ। এটা কি হবে, এক্স ওয়াই, এটা কি হবে, ভালো। সুস্থ, তাই না? তাহলে আমি যদি বলি যে ওদের বাচ্চাদের ক্ষেত্রে সুস্থ হবে কয় পার্সেন্ট ছেলেরা, কোশ্চেনের প্যাটার্নটা ধরো, আমি তোমাদেরকে ভার্সিটি কোশ্চেন ধরা দিচ্ছি কিন্তু, যে এইরকম ক্ষেত্রে কত পার্সেন্ট ছেলে সুস্থ হবে আর কত পার্সেন্ট ছেলে বর্ণান্ধ হবে, এই ভাই দুটাকে। 50-50 ভাই। ভেরি গুড, তাহলে 50-50। 50% হবে হচ্ছে সুস্থ আর 50% হবে হচ্ছে বর্ণান্ধ। ঠিক আছে, আর মেয়েদের ক্ষেত্রে কি হবে, 50% হচ্ছে বর্ণান্ধ আর 50% হচ্ছে বাহক। ঠিক আছে, এখন যদি বলি যে বর্ণান্ধ এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্নের মধ্যে অনুপাতটা কি হবে, তাহলে কি হবে যদি বলি যে বর্ণান্ধ এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন অনুপাতটা কি হবে?
এটা দেখুন ছেলে আর মেয়েদের মধ্যে বললাম যে মেয়েদের মধ্যে 50% বর্ণান্ধ 50% বাহক, ছেলেদের মধ্যে 50% বর্ণান্ধ 50% সুস্থ। এবার যদি বলি পুরোটা মিলে, ঠিক আছে, বর্ণান্ধ এবং স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ, তাহলে কি হবে? দেখো এই যে বাহক, ও কি বর্ণান্ধ হবে? ও কিন্তু বর্ণান্ধ হবে না, চোখে ঠিকঠাকই দেখবে। বাহক ঠিক আছে, বাট চোখে ঠিকঠাক দেখতে তো, তার মানে সেও কিন্তু কি সুস্থ। তাহলে সুস্থ কয়টা পাইলাম? দুইটা, মানে 50% হবে সুস্থ, 50% হবে বর্ণান্ধ। আমি কি সবাইকে ব্যাপারটা বুঝাইতে পারছি? জি ভাই। এমন কেউ আছেন যে বোঝেন নাই? সে তাহলে একটু চিৎকার দেন। কোনো চিৎকার নাই, আশা করি সবাই বুঝে গেছে। ওকে, অ্যান্ড লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে রক্তের গ্রুপ, ঠিক আছে। ধরেন এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার বাইরে যে মেমব্রেনটা থাকে সেই মেমব্রেনটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। কি বলা হয়? প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনে বিভিন্ন রকম অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেনগুলো কি এক ধরনের প্রোটিন, ঠিক আছে। এইখানে একটা অ্যান্টিজেন থাকে যার নাম হচ্ছে এবিও অ্যান্টিজেন। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এই অ্যান্টিজেনটা সর্বপ্রথম আবিষ্কার করেন। এই এবিও অ্যান্টিজেন, এটার উপস্থিতির উপর ভিত্তি করে তিনি রক্তকে শ্রেণীবিভাগ করেন। এটাকে বলা হয় এবিও ক্লাসিফিকেশন, খুব জনপ্রিয়। অ্যান্ড এইখানে দেখা যায় যে যেটাই অ্যান্টিজেন, এখানে যে অ্যান্টিজেনটা উপস্থিত থাকে সেই অ্যান্টিজেন দেখে রক্তের গ্রুপটা নির্ধারণ করা হয়। সবাই মোটামুটি জিকির করেন যে যাহাই অ্যান্টিজেন তাহাই গ্রুপ, যাহাই গ্রুপ তাহাই অ্যান্টিজেন। জিকির করেন সবাই, যাহাই অ্যান্টিজেন তাহাই গ্রুপ, যাহাই গ্রুপ তাহাই অ্যান্টিজেন। অ্যান্টিজেন হবে যেটা, গ্রুপও হবে সেটা, গ্রুপ হবে সেটা, অ্যান্টিজেন হবে সেটা। গ্রুপ অ্যান্টিজেন, গ্রুপ অ্যান্টিজেন, গ্রুপ গ্রুপ অ্যান্টিজেন অ্যান্টিজেন, গ্রুপ 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 অ্যান্টিজেন অ্যান্টিজেন অ্যান্টিজেন, গ্রুপ 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 অ্যান্টিজেন অ্যান্টিজেন অ্যান্টিজেন। তাহলে খেয়াল করেন, যদি এই ওই প্রেম কি গানটা চলে আসছে, ওকে ঠিক আছে। সো যদি এ অ্যান্টিজেন থাকে, ছোটাতে লিখি, যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে সেটা রক্তের গ্রুপ কি হবে? এ গ্রুপ। যদি বি অ্যান্টিজেন থাকে সে রক্তের গ্রুপ কি হবে? বি। যেটা বলছি যাহাই গ্রুপ তাহাই অ্যান্টিজেন। যদি এ আর বি দুইটা অ্যান্টিজেনই থাকে রক্তের গ্রুপ কি হবে? এবি গ্রুপ। এবি ভাই। আর যদি কোনো অ্যান্টিজেনই না থাকে, জিরো, নো অ্যান্টিজেন, সেটা হবে ও গ্রুপ। অ্যান্ড অ্যান্টিজেন হয় সব অ্যান্টিবডি যেটা আছে, এটা হচ্ছে লিখে দিয়ে পরে, এটা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিবডি যেটা আছে সেটা সবসময় হয় কি? অ্যান্টিজেনের বিপরীত, অ্যান্টিজেনের বিপরীত। তাহলে যদি এ যদি অ্যান্টিজেন থাকে অ্যান্টিবডি কি হবে? বি। যদি বি অ্যান্টিজেন হয় এর এগেনস্ট অ্যান্টিবডি কি থাকবে? এ থাকবে। এ বি থাকলে দুইটা অ্যান্টিজেন, তার মানে কি এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না। এখানে একটা অ্যান্টিজেন নাই, তার মানে কি এখানে দুইটা অ্যান্টিবডি থাকবে। আচ্ছা, এতে যদি এ অ্যান্টিবডি থাকতো সমস্যা কি হইতো? আমরা যখন প্রতিরক্ষা পড়ছি তখন আমরা একটা কথা বলছিলাম যে অ্যান্টিবডির কাজটা হচ্ছে ভেরি স্পেসিফিক। মানে কি, যে ধরো এরকম একটা জীবাণু আসছে সেজন্য কি এরকম একটা অ্যান্টিবডি লাগবে, এরকম একটা জীবাণু আসছে তার জন্য কি এরকম একটা অ্যান্টিবডি লাগবে, ঠিক আছে। তাহলে যেটা হয়, মানে যেরকম অ্যান্টিজেন সেরকম অ্যান্টিবডি হইতে হবে, তবেই সে কী হবে? ধ্বংস করতে পারবে। ভালো করে শুনেন, যেরকম অ্যান্টিজেন সেরকম অ্যান্টিবডি হওয়া লাগবে, তাহলে কী হবে? সেই অ্যান্টিজেনটাকে সেই অ্যান্টিবডি ধ্বংস করতে পারবে। তাহলে যদি এ অ্যান্টিজেন হয়, তার শরীরে যদি এ অ্যান্টিবডিও থাকে, এই এ অ্যান্টিবডি কী করবে? এ অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলবে। ফলস থেকে সব রক্তই নষ্ট হয়ে যাবে। যেমনটা হয় যদি আমি এই বি গ্রুপের রক্ত এ গ্রুপের মানুষকে দেই, কি হবে? তার যে বি অ্যান্টিজেন সেই বি অ্যান্টিজেনটা ওর শরীরে চলে আসবে, অ্যান্ড তার শরীরে কিন্তু বি অ্যান্টিবডি আগে থেকে আছে। সো এই বি অ্যান্টিবডি কী করবে? এটাকে ধ্বংস করে ফেলবে। সো কোনো লাভ হবে না, উল্টা ক্ষতি হবে। আবার সেম, যদি এ অ্যান্টিজেনের এ গ্রুপের রক্ত যদি আমি বি গ্রুপকে দেই, কী হবে? এর যে অ্যান্টিজেন সেটা কি এ, এখানে চলে আসবে, আর এটার জন্য অ্যান্টিবডি কি আগে থেকে উপস্থিত, সে কী করবে? ধুম করে এটাকে নষ্ট করে দিবে। ব্যাপারটা বুঝা গেছে? সো এই জন্যই আমাদের যে অ্যান্টিজেন থাকে অ্যান্টিবডি থাকে তার বিপরীত। তাহলে যাহাই অ্যান্টিজেন তাহাই রক্তের গ্রুপ। যদি এ থাকে রক্তের গ্রুপ এ, যদি বি থাকে রক্তের গ্রুপ বি, যদি এ বি থাকে রক্তের গ্রুপ এ বি, যদি ও থাকে রক্তের গ্রুপ হবে ও। এখন এর মধ্যে সর্বদাতা কাকে বলা হয়? সর্বদাতাও আমরা যখন বলি সর্বদাকে আমরা হাত দিয়ে দেখা দেবো ও, ও ও হচ্ছে সর্বদাতা, ওই যে ও, ও হচ্ছে সর্বদাতা, ঠিক আছে। তাহলে সর্বদাতা হচ্ছে ও, ঠিক আছে। এটা কেন সর্বদাতা বলা হচ্ছে? কারণ খেয়াল করেন, সরি এই যে এটা
দেখাইছি একটু, এই যেটা, এটা হচ্ছে সর্বদাতা ও ও গ্রুপের রক্ত, যেটা উপরে গ্রুপটা লিখে দিই, নাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। তাহলে ও গ্রুপ হচ্ছে সর্বদাতা। কেন? কারণ খেয়াল করেন ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই। তাহলে অ্যান্টিজেন যদি না থাকে অ্যান্টিবডি ধ্বংস করবে কাকে? আর এবি গ্রুপে দেখেন অ্যান্টিবডি নাই, তাহলে অ্যান্টিবডি না থাকে তাহলে ধ্বংস করবে কি দিয়ে? মানে ব্যাপারটা হয়েছে এমন একটা জায়গার মতো যেখানে ধরেন একটা রাজ্য, এই রাজ্যের কোনো শত্রুই নাই, একটা ও গ্রুপের মতো এই রাজ্যের কোনো শত্রুই নাই, কাকে ধ্বংস করবে? আর একটা রাজ্য আছে যে এই রাজ্যের মানে শত্রুকে ধ্বংস করার জন্য সৈন্য লাগে, ঢাল তর লাগে, সেগুলো কিচ্ছু নাই, কি দিয়ে ধ্বংস করবে? ঠিক আছে, তো ব্যাপারটা এরকম। সো এবি হচ্ছে সর্বগ্রহিতা, তার ধ্বংস করার মতো কোনো এলিমেন্ট নাই, তাই যেটাই দেওয়া হয় সে সেটা নিয়ে কি চুপচাপ বসে থাকে, যে রাজ্যই তাকে আক্রমণ করে সেটা নিয়ে সে কি চুপচাপ বসে থাকে, কিছু করতে পারে না। আরও কি সর্বদাতা, কেন? কারণ তার কি ধ্বংস করবে? তার ধ্বংস করার মধ্যে কিছুই নাই। ঠিক আছে, সে হচ্ছে একটা ফকির অ্যান্টিজেন, মানে তার কিছুই নাই যেটাকে ধ্বংস করব। ধরেন এ অ্যান্টিবডি আসলো, এসে দেখে অ্যান্টিজেনই নাই, বি অ্যান্টিবডি আসলো, এসে দেখে অ্যান্টিজেন নেই, ধ্বংস করবে কাকে? কাউকে ধ্বংস করার মতো কিছু নাই। সো সর্বদাতা হচ্ছে ও, কারণ তার কোনো অ্যান্টিজেনই নাই। আর সর্বগ্রহিতা হচ্ছে এবি, কারণ তার ধ্বংস করার মতো কোনো অ্যান্টিবডি নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আরেকটা অ্যান্টিজেন আছে, সেটা হচ্ছে আর এইচ অ্যান্টিজেন। একটা ব্যাপার কি এবি অ্যান্টিজেনের ব্যাপারে যেটা বলতে হয় সেটা হচ্ছে এবিও অ্যান্টিজেন ব্যাপারটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড না। সেটা কীরকম? যে ধরেন আমার রক্তের গ্রুপ এ, আমার বইয়ের রক্তের গ্রুপ বি, আমার বাচ্চার রক্তের গ্রুপ যে এবি হবে এটা কনফার্ম না। বা আমার রক্তের গ্রুপ যে এ, আমার বইয়ের রক্তের গ্রুপ এ, আমার বাচ্চার রক্তের গ্রুপ যে এ হবে এটা কিন্তু কনফার্ম না। এবিও ব্যাপারটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড না। তাহলে জেনেটিক্যালি ডিটারমাইন্ড কোনটা? অ্যান্সার হচ্ছে আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেন। এই যে প্লাজমা মেমব্রেন, এখানে আরেকটা অ্যান্টিজেন থাকে, ভালো করে শুনেন কই বলতেছি। আরএইচ অ্যান্টিজেনটা কই থাকে? লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে। আবার বলতেছি, আরএইচ অ্যান্টিজেনটা কই থাকে? লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে। এই অ্যান্টিজেনটা দেখেন এবিও, এই অ্যান্টিজেনটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড না, বাট এই যে আরএইচ অ্যান্টিজেন, এই আরএইচ অ্যান্টিজেনটা আমাদের জেনেটিক্যালি ডিটারমাইন্ড। যদি এটা প্রকট হয়, সি টি ই, তাহলে সেটা হবে পজিটিভ। আর যদি আরেকটা যদি প্রচ্ছন্ন হয়, সি ডি আর ই, সেক্ষেত্রে হবে হচ্ছে নেগেটিভ। মানে প্রকট থাকলে পজিটিভ, প্রচ্ছন্ন থাকলে নেগেটিভ। আর এর মধ্যে একটা জিনের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বড় হাতের এটা, মানে বড় হাতের টি। যদি ছোট হাতের সি থাকে, ছোট হাতের ই থাকে, আর যদি একটা বড় হাতের ডিও থাকে, সেটা হবে পজিটিভ। ডি এর ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি। ঠিক আছে, যদি এরকম হয় যে বড় হাতের সি আছে, বড় হাতের ই আছে, আর ছোট হাতের ডি আছে, সেক্ষেত্রে কী হবে? অ্যান্সার ইজ না, এটাও নেগেটিভ হবে। যেটা বললাম যে ডি এর ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি। সি যদি এরকম হয়, সি বড় হাতের ডি ই, এটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? বড় হাতের সি, বড় ভাই হাতের ডি ডি, এর ছোট জন্য হাতের তো ই। পজিটিভ। কেউ কি আমার কথা শুনতেছেন না লাইন ক্রস হয়ে গেছে? এই কেউ শুনতেছো আমার কথা? হ্যালো, ভাইয়া শুনছি তো। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যালো। ভাইয়া শুনতে পারছি। এটা কি হবে? এটাও পজিটিভ হবে। ঠিক আছে, পজিটিভ। আচ্ছা আমার কথা কি কেউ শুনতেছেন? জাস্ট ইয়েস অর নো বলেন, আমি খুব টেনশনে আছি। পজিটিভ পজিটিভ ভাই। শুনতেছি ভাইয়া। হ্যালো। হ্যালো, ভাইয়া শোনা আছে, আপনি বলেন। মেসেঞ্জারে টেক্সট দিছি। ও ঠিক আছে, বুঝতে পারছি সবগুলা ফাঁকিবাজ। সবাই ঠিকই কথা শুনতেছে, কেউ কোনো রিপ্লাই দিচ্ছে না। মাইক দেওয়া উচিত সবগুলাকে। শুনতেছি তো ভাইয়া। সো যেটা আমরা বলতেছি, আপনি শুনেন। ও ঠিক আছে, তোমার রিপ্লাই দিচ্ছ আমি শুনতেছি না। মেবি একটা ঝামেলা হয়েছে এখানে। ওয়েট ওয়েট, দাঁড়াও ঝামেলাটা ঠিক করি। হ্যাঁ
এই যে এবার শুনতে পারবা। শুনতে পাচ্ছ সবাই আমার কথা? হ্যাঁ ভাইয়া। ভাই আরে পজিটিভ কইতে কইতে জান শেষ হয়ে গেছে গা ভাই। সরি সরি সরি, এটা মাঝে মাঝে ঝামেলা করে একটু, বুঝছো? আচ্ছা দাঁড়াও, সাইডে ব্যাক করি। F5 কই গেল রে? ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া যে গ্রুপ মানে যদি অন্য রক্তের গ্রুপের রক্ত দেওয়া হয় তাহলে কি শুধু অ্যান্টিজেন যাবে, অ্যান্টিবডিও সাথে যাবে না? হ্যাঁ, অ্যান্টিবডিও যাবে। তাহলে ভাইয়া যদি ও গ্রুপের রক্ত এবি তে দেওয়া হয় তাহলে তো এবি অ্যান্টিবডিটাও সাথে চলে যাবে, কিন্তু এবি গ্রুপে তো আবার এবি অ্যান্টিজেন আছে, তো সেই ক্ষেত্রে কি হবে? ফ্যাক্ট ইজ, এটার কোশ্চেন আসলে আমাকে সেম কোশ্চেনটা অনেকেই করে। কথা হচ্ছে সাধারণত যখন রক্ত আমাদের ডোনেট করা হয় তখন না, মানে কখনোই এটা মেনটেন, মানে এখন যেটা করা হয় যে রক্ত কখনোই আমরা এক গ্রুপের রক্ত আরেক গ্রুপকে দিই না। অ্যান্ড যদি এরকম দেওয়া হয় সেক্ষেত্রে হবে কি, যে ব্লাড যে ইমিডিয়েট রিয়াকশন, সেই রিয়াকশনে দেখার পরেই ব্লাড ফ্লোটা সাধারণত স্টপ করে দেওয়া হয়। ক্লিনিক্যালি আমরা যেটা করি সেটা বলতেছি। সাধারণত তুমি যেটা বলা হয়, ইটস লজিক্যাল, যে যদি হয় যে ও গ্রুপের রক্ত যদি এবি গ্রুপকে দেওয়া হয়, উনি সেই ক্ষেত্রে দেখা যায় ওর ক্ষেত্রে অ্যান্টিবডি থাকে অ্যান্ড এবির ক্ষেত্রে কি অ্যান্টিজেন থাকে। সো খুবই স্বাভাবিক যে এবিটা কি এর অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারবে, তাই না? সো সেক্ষেত্রে যে মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশনের যে ইয়াগুলা, সেই রিয়াকশনগুলোর সাথে সাথে শুরু হয়ে যায়। সো এই ক্ষেত্রে এটা দেওয়া যাবে না, ঠিক আছে? এটা যে একটা জেনারেলাইজড টার্ম, যে সর্বদাতা বা সর্বগ্রহিতা, ঠিক আছে? তবে সর্বগ্রহিতা যদি কোনো রক্তের গ্রুপ থাকে, সেটা হচ্ছে মানে ধরো কোনোভাবেই কোনো রক্ত পাওয়া যাচ্ছে না, একটা দুর্গম এলাকা, আমি কোনো রক্ত ম্যানেজ করতে পারতেছি না, সেক্ষেত্রে ও নেগেটিভ হইতে পারে একমাত্র সেভিয়ার। ও নেগেটিভ রক্তটাই হইতে পারে একমাত্র সেভিয়ার, ও নেগেটিভ রক্তটা দেওয়া যায়। ওকে, বাট সাধারণত যেটা বললাম যে প্রত্যেকটা হসপিটাল বলো যেখানে বলো প্রপার স্ক্রিনিং অ্যান্ড ইয়া করেই ব্লাডটা দেওয়া হয়। এটা হয়তো আগে হয়তো হইতে পারতো, বাট এই রক্তের গ্রুপ যখন আবিষ্কৃত হয়েছে তখন থেকেই কিন্তু আসলে এই জিনিসটা কখনো কেউ মানে ট্রাইও করে নাই, বা এর আগে যে রক্ত মানে ব্লাড যে ট্রান্সফিউজ করা যায় এই ব্যাপারটাই কিন্তু তখন কারো মাথায় ছিল না, ঠিক আছে? ওকে ভাইয়া নেগেটিভটা দেওয়া যাবে কেন? নেগেটিভটা দেওয়া যাবে কারণ নেগেটিভটা এগেনস্টে যে পজিটিভটা আছে, নেগেটিভটাতে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে? হ্যাঁ। সো পজিটিভ যদি কারোর শরীরে থাকে তাহলে নেগেটিভের এগেনস্টে দেখা যায় মানে রিয়াকশন করবে, ঠিক আছে, বাট অতটা প্রকট হবে না। যতটা রিয়াকশন পজিটিভ থাকলে করবে ততটা রিয়াকশন নেগেটিভ থাকলে করবে না। আচ্ছা, ঠিক আছে? ওকে, সো সিডিই যেটা বললাম, বড় হাতের সি আছে, বড় হাতের ডি আছে, ছোট হাতের ই আছে, সেক্ষেত্রে কি হবে? এটা প্রকট হবে না, মানে পজিটিভ হবে নেগেটিভ হবে? পজিটিভ। তো যেটা বলছি যে বড় হাতের ডি একটাই এনাফ, ঠিক আছে? বড় হাতের ডি একটাই এনাফ। তাহলে রক্তের গ্রুপ যখন আমরা বলি, আমরা কি তখন বলি যে আমাদের রক্তের গ্রুপ এ, আমাদের রক্তের গ্রুপ বি, বা আমাদের রক্তের গ্রুপ ও, আমরা কি বলি? এ পজিটিভ, বি পজিটিভ। তার মানে কি আমরা এই দুইটা মিলায় বলি, বোথ এবিও আর আরএইচ, ঠিক আছে? তাহলে এবি এবং আরএইচ দুইটা মিলে আমরা আমাদের রক্তের গ্রুপ বলি। তাহলে আমি যদি বলি যে আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, তাহলে আমার রক্তে অ্যান্টিজেন কি আছে? আমার রক্তের গ্রুপ যদি বলি বি, তাহলে রক্তের অ্যান্টিজেন হচ্ছে বি। আমার অ্যান্টিবডি কি আছে? এ। এ। আর আমার আরএইচটা কি, পজিটিভ না নেগেটিভ? আমার আরএইচ কি পজিটিভ না নেগেটিভ হবে? আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, তাহলে আমার রক্তের অ্যান্টিজেন বি, আমার রক্তের অ্যান্টিবডি এ, আর আমার আরএইচ হচ্ছে পজিটিভ। এবার লাস্ট জিনিস, সেটা হচ্ছে চ্যাপ্টার একবার লাস্টে চলে আসছি আমরা, যে আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ এই কাহিনী বিয়ে হইলে কি কাহিনী হবে? খুবই একটা কোশ্চেন, মানে সবার একটা পছন্দের কোশ্চেন, এটা রিটেনেও আসে। একটা জিনিস মনে রাখবা যে মেয়ে যদি নেগেটিভ মাইন্ড হয়, মেয়েরা কেউ প্লিজ অফেন্ডিংলি নিও না, ব্যাপারটা আমি জাস্ট মজা করে বলতেছি। মেয়ে যদি নেগেটিভ মাইন্ডেড হয় সেই সংসারে কোনদিন শান্তি আসে? আসে না, ঠিক আছে? যত সমস্যা সব মেইনলি কাদের হবে? যেখানে মেয়ে খুব পচা দুষ্টু আর ছেলেটা হচ্ছে সহজ সরল আমার মতো। যাই হোক, যদি এরকম হয় সেক্ষেত্রে কী হবে? সংসার অনেক ঝামেলা হবে। যদি এরকম হয় যে মেয়েও পাজি ছেলেও পাজি, তখন কি সমস্যা হয়? হয় না। মেয়েও ভালো ছেলেও ভালো, সমস্যা হয়? হয় না। কিছু ক্ষেত্রে থাকে না ওই সময়, যুদ্ধ ময়দান হয়ে থাকে। হ্যাঁ সেটাই। আবার কিছু কিছু দেখা যায় যে হাসিবের অভিজ্ঞতা আছে। হ্যাঁ হাসিব, তোমার বেশ ভালো অভিজ্ঞতা আছে বোঝা যাচ্ছে কিন্তু। সো এখন দেখো, তারপর যদি এরকম হয় যে শুধুমাত্র এই ক্ষেত্রে সমস্যা হবে যে যদি
মেয়েটা দুষ্টু হয়, মেয়েটা নেগেটিভ মাইন্ডেড হয়, আর ছেলেটা ভালো হয়। মানে আমি এটাই বলতে চাচ্ছি যে অনলি সমস্যাটা হবে কখন, যখন RH ফ্যাক্টর মেয়েদের ক্ষেত্রে হবে নেগেটিভ আর ছেলেটার হবে পজিটিভ। ওকে, সো এখন দেখো চিন্তা করি যে একটা ছেলে যার রক্তের গ্রুপ হচ্ছে সে RH পজিটিভ, RH পজিটিভ মানে ছেলে খুব ভালো। আর একটা মহিলা, তার স্ত্রী তার রক্তের গ্রুপ হচ্ছে RH নেগেটিভ, দুষ্টু মহিলা, নেগেটিভ মাইন্ডেড। সো এদের যে বাবুটা হবে, এই দুজনের মিলনের ফলে এখানে এই মহিলার পেটে যে বাচ্চাটা আপলোড হবে, এই বাচ্চার রক্তের গ্রুপ কি হবে? দেখো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, বাচ্চার রক্তের গ্রুপ অবশ্যই কি হবে? পজিটিভ। কেন পজিটিভ হবে? কারণ এটা হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্য। বাচ্চার ক্ষেত্রে কি আসবে? প্রকট বৈশিষ্ট্যটাই আসবে। মনে আর 5 মিনিট, ঠিক আছে? ওকে, সো অনলাইন ক্লাস তো সব কথা শোনা যায়, একটু হট কর। ওকে, সো বাচ্চার বৈশিষ্ট্য হবে হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, মায়ের শরীরে হচ্ছে নেগেটিভ রক্ত, আর তার শরীরে যে বাচ্চাটা বেড়ে উঠতেছে তার রক্তটা কি? পজিটিভ। তাহলে খুবই স্বাভাবিক যে মায়ের যে রক্ত সেটা কি একটা ফরেন বডি হিসেবে চিন্তা করবে। মায়ের শরীরে যে অ্যান্টিবডি সেটা কি চিন্তা করবে? যেটা আমার বহিঃশত্রু, তাই না? পজিটিভ রক্ত। তাই কি হবে? মায়ের শরীর থেকে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে বাচ্চার এগেনস্টে। অ্যান্ড অ্যান্টিবডি কী করবে? যে বাচ্চার শরীরে যে রক্ত আছে সেই রক্তটা ধ্বংস করতে চেষ্টা করবে। কারণ কি? কারণ আমরা বলছিলাম যে RH যে অ্যান্টিবডি অ্যান্টিজেনটা আছে সেটা কই থাকে? লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে। তাহলে RH অ্যান্টিবডি যদি RH অ্যান্টিজেনকে ধ্বংস করতে যায়, তাহলে আলটিমেটলি কোথায় ধ্বংস করবে? প্লাজমা মেমব্রেন ধ্বংস করবে। যদি প্লাজমা মেমব্রেন ধ্বংস করা মানে কাকে ধ্বংস করা? ওই লোহিত রক্তকণিকাটাকেই ধ্বংস করা। ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে একটা ব্যাপার আছে যে যখন RH পজিটিভ বাচ্চা মায়ের শরীরে বেড়ে উঠতেছে আর মা হচ্ছে RH নেগেটিভ, তখন যেটা হয় সেটা হচ্ছে মায়ের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি থাকে, যেটা ওই যে আমরা বলছিলাম আগের দিন যে আম্বিলিক্যাল কর্ড, প্লাসেন্টা এবং আম্বিলিক্যাল কর্ড দিয়ে বাচ্চার শরীরে যাবে এবং যে বাচ্চার শরীরে যে রক্তগুলো তৈরি হচ্ছে সেই রক্তগুলো ধ্বংস করবে। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই অ্যান্টিবডি তৈরি হওয়ার যে প্রসেস সেটা খুবই স্লো। দেখা যায় যতদিনে প্রথম বাচ্চাটা ডাউনলোড হয়ে যাবে ততদিনে এই অ্যান্টিবডিটা ওইভাবে ক্রিয়েট হইতে পারে না। ঠিক আছে, ততদিনে অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে থাকে, বাট এটা এনাফ না। যতটুকু অ্যান্টিবডি তৈরি হয় সেটা ওই বাচ্চার লোহিত রক্তকে ধ্বংস করার জন্য এনাফ না। কিন্তু এই বাচ্চারা ডাউনলোড হয়ে যাওয়ার পরেও কিন্তু কি এই অ্যান্টিবডিটা মায়ের শরীরে পারসিস্ট করে। সো পরবর্তীতে তারা যখন আবার বাচ্চা নেয়, অ্যান্ড সেক্ষেত্রে বাচ্চাটা কি আবার RH পজিটিভ হবে, কারণ খুবই স্বাভাবিক, প্রকট বৈশিষ্ট্য। অ্যান্ড মায়ের শরীরে যখন অ্যান্টিবডি তৈরি হয়ে আছে সে কী করবে? চট করে এটাকে ধ্বংস করবে। সো প্রথম বাচ্চা খুব সুন্দরভাবে ডেলিভার্ড হইলেও যে সেকেন্ড বাচ্চা থেকে আসে সেই সেকেন্ড বাচ্চাগুলো কি হবে? মৃত বাচ্চা। কেন? কারণ এখানে যে রোগটা হয় সেটা হচ্ছে যেটা বললাম যে বাচ্চার যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকা এগেনস্টে কী করবে? একটা অ্যান্টিবডি ক্রিয়েট করবে। সেই অ্যান্টিবডি কাকে ধ্বংস করবে? এই লোহিত রক্তকণিকার গায়ে যে RH অ্যান্টিজেন আছে সেই RH অ্যান্টিজেনকে ধ্বংস করবে। মানে কি? বাচ্চার যে শরীরে যে ইরাইথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা সেটাকে আমরা কি বলবো? সেটা তো ইম্যাচিউর, তাই আমরা ইরাইথ্রোসাইট না বলে বলবো হচ্ছে ইরাইথ্রোব্লাস্ট। এই ইরাইথ্রোব্লাস্টটাকে সে কী করবে? ভেঙে ফেলবে। ভাঙলে কি? লাইসিস। ঠিক আছে, এটা হচ্ছে লাইসিস। তাহলে ইরাইথ্রোব্লাস্ট প্লাস লাইসিস থেকে সিস নাও, তাহলে শব্দটা কি দাঁড়ায়? শব্দটা দাঁড়ায় হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস। ইরাইথ্রোব্লাস্ট থেকে সিস নাও, ব্লাস্ট প্লাস সিস যোগ করো, কি হবে? ইরাইথ্রোব্লাস্টোসিস। এখন এই যে ইরাইথ্রোব্লাস্টোসিস মানে কি? মানে যে লোহিত রক্তকণিকা সেটা লাইস হচ্ছে, মানে ভাঙন হচ্ছে। ভাঙনটা কার হচ্ছে? এই যে পেটের মধ্যে যে বাচ্চাটা বড় হচ্ছে, বাচ্চা, এটা ইংরেজি কি? ফিটাস। ফিটাস থেকে যে শব্দটা আছে সেটা হচ্ছে ফিটালিস। সো এটা হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস এই রোগটার নাম। মানে কি? যে ছোট বাচ্চা যেটা মায়ের পেটে বেড়ে উঠতেছে তার যে লোহিত রক্তকণিকা ব্লাস্টেসগুলো সেগুলোর কী হবে? লাইসিস হবে। সো এটা হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসের জন্য বাচ্চাটা মারা যায়। সো এই জন্যই দেখা যায় দ্বিতীয় বাচ্চাগুলো থেকে কী হয়? বাচ্চা মারা যাওয়া শুরু করে। প্রথম বাচ্চা মরে না, কারণ ওই যে বললাম অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রসেসটা খুবই স্লো। এটা তৈরি হইতে হইতে প্রথম বাচ্চা তখন খুব সুন্দর করে পৃথিবীর বুকে ডাউনলোড হয়ে যায়। বাট যেহেতু অ্যান্টিবডি শরীরে থেকে যায়, তাই পরবর্তী যে সেকেন্ড বাচ্চা যখন তারা নেয় তখন হয় কি? অ্যান্টিবডির সাথে সাথে বডিতে এসে কাজ করে এটাকে ধ্বংস করে ফেলে। ক্লাস এ পর্যন্তই মোটামুটি, আমাদের ক্লাসটা শেষ।
তবে এখানে একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কি সবাই আছো না চলে গেছো? আছি ভাইয়া। হ্যাঁ আছি। ভাই চলে গেছি। আচ্ছা যাইস না। তো যে মজার ঘটনা শেয়ার করতে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে একবার উদ্ভাসে আমি রাজশাহী ব্রাঞ্চে ক্লাস নিচ্ছি। তো ক্লাস নেওয়ার সময় যেটা হয়েছে সেটা হচ্ছে একটা মেয়ে অনেকক্ষণ ধরে হাত মানে উঁচু করে রাখে আছে। তো সাধারণত অ্যাডমিশন ক্লাসে আমরা এভাবে কোশ্চেন ইনভাইট করি না, বিকজ খুব কম সময়ের মধ্যে অনেক বেশি জিনিস সলভ মানে করতে হয়, শেষ করতে হয়। তো সে অনেকক্ষণ ধরে নাচরবান্দা হাত তুলে আছে, সে কোশ্চেন করবেই। তো তারপরে আমি তো সুযোগ দিলাম কোশ্চেন করার, যে বলো তোমার কোশ্চেন কি। তো সে বলেছে ভাইয়া আমার বাবার রক্তের গ্রুপ ও পজিটিভ, আমার মায়ের রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, অ্যান্ড আমার একটা বড় বোন আছে, অ্যান্ড আমি হচ্ছে দ্বিতীয় বাচ্চা। তো আপনি যেটা এখন পড়াইলেন সে অনুযায়ী তো আমার তো এখন কবরে থাকার কথা, তাই না? যেটা আমরা বললাম যে সেকেন্ড বাচ্চা থেকে সাধারণত মারা যায়। তো ফ্যাক্ট ইজ তখন আমি তাকে দুইটা কোশ্চেন করছিলাম। একটা হচ্ছে যে তোমার মা কোনো অ্যান্টিডি ইনজেকশন নিয়েছিলেন কিনা। অ্যান্টিডি ইনজেকশনটা কি, যেটা প্রতিরোধ করার জন্য আমরা বলছিলাম যে প্রকট হওয়ার জন্য কোন জিনটা সবচেয়ে বেশি দায়ী, ডি। তাহলে যদি অ্যান্টিডি ইনজেকশন কেউ নেয়, ওই ডি এর যে বৈশিষ্ট্যটা কি, ওটাকে সাপ্রেস করে ফেলবে, ফলে ওটা প্রচ্ছন্নের মতো আচরণ করবে। তাহলে মায়েরও নেগেটিভ, বাচ্চাও নেগেটিভের মতো আচরণ করবে। যদি নেগেটিভ না, কিন্তু অ্যান্টিডিটা কি করবে, ডির এগেনস্টে অ্যান্টি, সেটাকে সাপ্রেস করে রাখে। ফলে কি হয় যে বাচ্চার পজিটিভ থাকলেও সেই বৈশিষ্ট্যটা সাপ্রেস হয়ে থাকে, ঠিক আছে? ফলে বাচ্চাটার কোনো ক্ষতি হয় না। তো সে বলে যে না ভাইয়া অ্যান্টিডি ইনজেকশন তো আমার মনে নাই। তো তারপরে যে আমি সেকেন্ড যে কোশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে যে তোমার বড় বোনের সাথে তোমার এজ গ্যাপ কতটুকু, পার্থক্য কতটুকু। তো সে বললো যে 7 বছর, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার। যে আসলে যেটা হয়, যেটা বললাম যে অ্যান্টিবডি যেটা আছে, আরএইচ অ্যান্টিবডি যেটা তৈরি হয়েছে মায়ের শরীরে, এটা তৈরি হতে যেরকম সময় নেয় স্লো, তেমনি দেখা যায় যে মোটামুটি 1-1.5 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে এটা নষ্ট হয়ে যায়। সো এটার সলিউশন দুইটাই, যদি কোনো পজিটিভ নেগেটিভ মহিলার যদি ছেলে পুরুষ যদি বিয়ে হয়, সেক্ষেত্রে আইদার অ্যান্টিডি ইনজেকশন নিতে হবে অথবা বার্থ স্পেসিং করতে হবে, মানে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার জন্মের মধ্যে একটা লং একটা গ্যাপ রাখতে হবে। অনলি ইন দ্যাট কেস সাধারণত এই আরএইচ অ্যান্টিবডিটা বাচ্চার কোনো ক্ষতি করবে না। সো আমাদের ক্লাস কিন্তু শেষ। আচ্ছা ভাইয়া, ছেলেদের যদি নেগেটিভ হয় তো সেক্ষেত্রে তো সমস্যা হবে না নাকি? না, সেক্ষেত্রে ছেলেরও নেগেটিভ, মায়েরও নেগেটিভ। না না, মানে ছেলের নেগেটিভ আর হচ্ছে মেয়ের পজিটিভ হলে সেক্ষেত্রে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে ছেলের যদি নেগেটিভ হয় আর মায়ের যদি পজিটিভ হয়, প্রকট বৈশিষ্ট্য কোনটা? পজিটিভ। তাহলে বাচ্চার বৈশিষ্ট্য কোনটা হবে, বাচ্চার রক্তের গ্রুপ কি হবে? হ্যাঁ, পজিটিভই হবে। তাহলে বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ, মায়ের রক্তের গ্রুপও পজিটিভ, কোন অ্যান্টিবডি তৈরি হবে মায়ের শরীরে? না, হবে আচ্ছা না। পাইছো? জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক কিন্তু আছে। আমার খালামণি হচ্ছে ও পজিটিভ, হ্যাঁ খালু হচ্ছে ও নেগেটিভ, ওকে আর খালাতো ভাই হচ্ছে ও নেগেটিভ। হ্যাঁ সি ফ্যাক্ট ইজ ওই যে সেম কোশ্চেন যায় তোমাদের জন্য, যে কোনো রকম ইনজেকশন কি নেওয়া হয়েছিল কিনা, বা বার্থ স্পেসিং নেই, কোনো ইনজেকশন নেওয়া হয়েছিল কিনা, এই কোশ্চেনটা একটু শুনে নিও, ঠিক আছে? না, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা কোনো ইনজেকশন কিছু নেয় নাই? সেটা তো আমিও জানি না। তাহলে এটা অবশ্যই শুনে দেন আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে ঠিক আছে, তো ক্লাস শেষ করে দিই, কি বলো? ভাইয়া লাস্ট ক্লাসে গান হবে না? কোনো গান না, অন্য একদিন গান আপনার দেওয়া হবে, কোনো এই সমস্যা নাই। জিনিসটা ভাই যে কি যে খারাপ লাগলো ভাই, এই যে সব থেকে খারাপ লাগলো এই জিনিসটা। এইটা কোনো তো ভালো সমস্যা হলো না নাই, ভাইয়া। হবে হবে ইনশাল্লাহ, সব হবে আস্তে আস্তে। অন্য একদিন দরকার করে তোমাদেরকে ইয়া করে মানে আলাদা করে ইনভাইট করে, আমরা তো গ্রুপে আছি, সমস্যা নাই তো। সো কথা হবে ইনশাল্লাহ সবার সাথেই, কারণ ফ্রেন্ডরা চলে আসছে রুমে, ওরা এখন সবাই ঘুমাবে, এখন কোনো গান টান গাওয়া যাবে না। এই কথা হচ্ছে এই যে আমি যে রেকর্ড করার সময় যে ইয়াটা, সেটা কই হারাই ফেলছি আমি, আমাকে কেউ কাইন্ডলি মনে করাই দিবা কোথায় আছে এটা? ও আচ্ছা পাইছি, ঠিক আছে। ওকে সো